তো বোনসের রেকর্ড আমাদের হচ্ছে তো তৈরি হচ্ছে, মানে বডি তৈরি হচ্ছে, যখন ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে, ব্রেনও তৈরি হচ্ছে, তখন সেই এমব্রিওলজিক্যাল সেগমেন্ট হিসেবে কোনটা আগে তৈরি হয়, কোনটা পরে তৈরি হয়, বা কোনটা কোন পজিশনে তৈরি হয়, তার বেসিসে আমাদের ব্রেনের এমব্রিওলজিক্যাল বিভিন্ন রকম নামকরণ করা রয়েছে। ঠিক আছে, বিভিন্ন নেমিংস আছে। লাইক প্রোসেনসেফালন is the forebrain part, mesencephalon is the midbrain part, rhombencephalon is the hindbrain part of the hindbrain. Hindbrain বলতে হচ্ছে এগুলো embryological names. These are the embryological names. Prosencephalon, mesencephalon and rhombencephalon. Prosencephalon forebrain, mesencephalon midbrain আর rhombencephalon hindbrain. forebrain এর মধ্যে কি কি আছে? diencephalon, telencephalon. আজকে আমি দেখাবো মানুষের অনেক কিছু দেখাবো, ইচ্ছা তো অনেক কিছু আছে দেখাবার, যাতে তোরা প্রচুর কিছু শিখতে পারিস। মানে তোদের ফার্স্ট ইয়ারে অনেক কিছু কি দেখবি যে এখান থেকে অলরেডি জানিস তোরা, তোদের ওখানে কি মাথা ঘামাতে হবে না তো কিছু নিয়ে। তো ডাইনসেফালনের পার্ট যেগুলো সেগুলো থ্যালামাস, হাইপোথ্যালামাস, হিপোক্যাম্পাস, অ্যামিগডালা। এনসিআরটি একটা ভুল দেখাবো, এনসিআরটি ডায়াগ্রামে ভুল আছে, দেখাবো তোদের আজকে। সবকিছু আমি রেডি করে রেখেছি মোটামুটি। এটা এনসিআরটি ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা তুই দেখবি, এটা হচ্ছে এনসিআরটি ডায়াগ্রাম। এটাতে ভুল একটা মার্কিং করা রয়েছে, ঠিক আছে? দিস ইজ নট কারেক্ট মার্কিং, এই জায়গাটা ভুলটা আছে। দিস ইজ নট মিড ব্রেন যেটা দেখাচ্ছে, আসছে হিসেবে। তো ডাইনসেফালন আর টেলেনসেফালন, ডাইনসেফালনের মধ্যে কি কি দেখবো? থ্যালামাস, হাইপোথ্যালামাস, হিপ্পোক্যাম্পাস, অ্যামিগডালা। এত মাথা ঘামাবার দরকার নেই এগুলোর, আমাদের দরকার শুধু থ্যালামাস, হাইপোথ্যালামাসটা, হিপ্পোক্যাম্পাস, অ্যামিগডালা জাস্ট ছোট্ট করে মনে রাখবি। টেলেনসেফালনের কি আছে? মেন পার্ট। টেলেনসেফালন হচ্ছে মেন পার্ট, যেখানে আমরা সেরিব্রাম, সেরিবেলাম, সরি ভুল বলছি, সেরিবেলাম নয়, সেরিব্রাম, সেরিব্রাল কর্টেক্স, ঠিক আছে? অ্যাকচুয়ালি সেরিব্রামটাই মেন পোর্শন, সেরিব্রামের একটা পোর্শনকে সেরিব্রাল কর্টেক্স বলা হয়, আসবো সেটাকে। মেসেনসেফাল বা মিড ব্রেন আমরা কি দেখতে পাই? গেল ফোর ব্রেন, ডাইনসেফালন, টেলেনসেফালন, ফোর ব্রেন মানে অগ্র মস্তিষ্ক বাংলায় বলে। মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে কর্পোরা কোয়াড্রিজেমিনা আর একটা হচ্ছে সেরিব্রাল পেডানকল। কর্পোরা কোয়াড্রিজেমিনাটা কি আমরা দেখবো, ছবিতে দেখবো, ব্রেনের পেছন দিকটাতে দুটো এরকম, সরি চারখানা এরকম ফোলা ফোলা অঞ্চল রয়েছে, সোয়েলিং রয়েছে চারখানা। সেইগুলোকে উপরে উপরে মানে এরকম উপরে দুটো থাকে, নিচে দুটো থাকে, ঠিক আছে? ওপরের দুটোকে বলা হবে সুপেরিয়ার কলিকুলাস, কারণ ওপরের পার্ট সবসময় সুপেরিয়ার পার্ট, নিচের পার্ট সবসময় ইনফেরিয়ার পার্ট। তো উপরের পার্টটাকে বলা হবে সুপেরিয়ার কলিকুলাস, নিচের পার্টটাকে বলা হবে ইনফেরিয়ার কলিকুলাস। উপরের পার্টের ছবি দেওয়া রয়েছে, নিচের পার্টের ছবি দেওয়া রয়েছে। স্যার মিড ব্রেনে অলফ্যাক্টরি লোব থাকে না কিছু? অলফ্যাক্টরি লোব মিড ব্রেনের পার্ট নয়, অলফ্যাক্টরি লোব ফোর ব্রেনের পার্ট। ওর একটা সেগমেন্টস থাকে, আমি বলছি। ফোর ব্রেনের পার্ট মেনলি অলফ্যাক্টরি লোব, যেটা অলফ্যাক্টরি লোব, অলফ্যাক্টরি বাল্ব থাকছে, তোর অলফ্যাক্টরি ট্র্যাক্ট থাকছে, ওটা ইয়ের পার্ট নয়। এবার হচ্ছে রম্বেনসেফালন। রম্বেনসেফালনের আমাদের মেনলি দুটো পার্ট থাকে, একটা হচ্ছে মেটেনসেফালন আর একটা হচ্ছে মাইলেনসেফালন। মেটেনসেফালন পন্স এন্ড সেরিবেলাম, আর মাইলেনসেফালন হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। আমি একদম ডিটেলসে ছবিতে আসবো, তোরা দেখতে পারবি, পরিষ্কার বুঝতে পারবি জিনিসগুলো কি, ঠিক আছে? তো তোদেরকে যদি আমি ভিডিও দেখাতে পারতাম, ইউটিউবের মানে একটা ভিডিও, কিভাবে মানুষের ব্রেন কেটে কিভাবে ডাইসেকশনটা পুরো বুঝতে পারতি। অ্যাকচুয়ালি এগুলো অফলাইন ক্লাসে খুব ভালো দেখায় আমার, যেখানে করাবো ভাবছি সেখানে আমি টিভি মানে একদম স্ক্রিন লাগিয়ে করাই। এবছর তো মানে ল্যাপটপের স্ক্রিন অ্যাটলিস্ট থাকা উচিত, কিন্তু সেটা তো নয়। এখানে চেষ্টা করবো ইউটিউব ভিডিও কেটে যাবে তোদের কাছে দেখালে, ডাইরেক্ট মানুষের ডাইসেকশন, মানুষের মাথা কাটা হচ্ছে সেই জিনিসটা। স্যার ইউটিউব ভিডিও দেখা যায় তো, স্ক্রিন শেয়ার করে দেখানো যায়। আমি শেষে চেষ্টা করবো দেখাবার তোদের কিভাবে ব্রেনের পার্ট কি, কোথায় কি কি থাকে পরিষ্কার বুঝতে পারবি, ঠিক আছে? যদিও আমি কিছুটা ছবি সেখান থেকে তুলে রেখেছি তোদের জন্য, এই পানে একটা পার্ট দেখতে পাচ্ছিস। তো কি দেখবো এটা? দেখ, একটা হিউম্যান ব্রেনের ফার্স্ট যে মানে একদম মেইন পোর্শন, এটা হচ্ছে আমাদের ব্রেনের মেইন পোর্শন। কতটা পরে আমার অলরেডি ড্রয়িং করে ছবিটা মুছে গেছে, তখন ওখানে দেখা যাচ্ছে না, ছবিটা কেটে যাচ্ছে। কারণ কি, আমি আমার মোবাইলে বিখ্যাত জিও নেটওয়ার্ক দিয়ে করছি, আমি ওয়াইফাই কাজ করছে না আমার। ওকে, যেটা পার্টটা দেখলি, দ্যাট ইজ দ্য সেরিব্রাল, মানে তুই সেরিব্রাম বলতে পারিস পুরো পার্টটাকে, বা সেরিব্রাল কর্টেক্স পার্ট তুই বলতে পারিস, সেরিব্রাল কর্টেক্স পার্ট এটা। দিস ইজ দ্য
সেরিব্রাল কর্টেক্স। ওকে, এটা কি বলতো? তারপরে নিচে যেটা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দিস? দ্যাট ইজ কর্পাস ক্যালোসাম। কি জিনিস, খায় না মাথায় দেয়। আসছি আমি, প্রত্যেকটা নোটস লিখিয়ে দেবো, চিন্তা করার কিচ্ছু নেই। আচ্ছা, যদি আমরা ব্রেনকে দেখি, দাঁড়া একটা ছবি, হ্যাঁ এখানে ছবিটা দেখি আমরা, যদি একটা ব্রেন দেখি আমরা ব্রেনকে দেখতে পারবো কিরকম করে? আমার ব্রেন উইল লুক লাইক দিস, যদি আমরা ওপর থেকে দেখি। এরকম একটা জিনিস দেখতে পারবো। কি জিনিস এটা? দেখ, ব্রেনের ওপর থেকে যেটা দেখতে হবে, এগুলো প্রচুর দেখবে এখানে কার্ভড স্ট্রাকচারস রয়েছে, মানে একদম পেঁচিয়ে রয়েছে একদম এখানটাতে সবকিছু। এখানে যেরকম দেখছিলাম, এখানে এরকম এরকম পুরো পেঁচিয়ে রয়েছে, ওরকম পেঁচিয়ে রয়েছে পুরো দেখা যাচ্ছে। আমি ব্রেনের এখানে ছবিটা আনলাম না, দাঁড়া, হোপ আমার কাছে আছে। আচ্ছা, এই তো অরিজিনাল ছবি রয়েছে, ছেড়ে দে, এখানে দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড। অরিজিনাল ছবিটাই এটা। ওকে, তো ব্রেনে আমরা এই যে দেখতে পাচ্ছি সেগমেন্ট গুলো, এগুলো কি? দিস আর দ্য সুপিরিয়র ভিউ, মানে আমি উপর থেকে দেখছি, একটা মানুষের মাথা কাটা হচ্ছে, উপর থেকে দেখছি আমি। ঠিক আছে, আমাদের ব্রেনে আমাদের যে পার্ট গুলো পড়তে হবে এতগুলোর মধ্যে, তোদের নিতে এত কিছু নেই। ঠিক আছে, মানে পড়লে অনেক কিছু আছে। এখন ওরিয়েন্টেড হয়ে গেছে নিট ওই এনসিআরটি ওরিয়েন্টেড, তাই জন্য আমি পড়বো এনসিআরটি ওরিয়েন্টেড ভাবে, একটু ডিটেলস গিয়ে গিয়ে আর কি। মেনলি আমাদের এখান থেকে পড়তে হবে যেগুলো, সেটা হচ্ছে আমাদের সেরিব্রাম অর্থাৎ সেরিব্রাল কর্টেক্স পুরো পড়তে হবে। ওকে, থ্যালামাসটা অল্প বলবো, হাইপোথ্যালামাসটা একটু বেশি বলবো, হিপ্পোক্যাম্পাস অ্যামিগডালা নিয়ে জাস্ট লিম্বিক সিস্টেম তৈরি করে সেটা বলবো, আর কিভাবে কাজ করে। কর্পোরা কর্টিজম অল্প অল্প বলবো, পন্স অল্প, সেরিবেলাম অল্প, মেডুলা অবলঙ্গটা অল্প, মানে কি জাস্ট টাচ করে করে চলে যাবো। সেরিব্রাল পেডানকল কি? সেরিব্রাল পেডানকল হচ্ছে একটা কিছুটা ফাইবারস থাকে, মানে নিউরনস দিয়ে তৈরি হয়, বুঝতেই পারছিস। তো কারো কারো দেখলাম এই কোশ্চেনটা ক্লিয়ার নেই যে নার্ভাস সিস্টেমের নার্ভ তৈরি হয় কি দিয়ে। আর নার্ভ তো আগের দিন তো বলে দিলাম আমি, সেল বডি গুলোতে আমাদের গ্যাংলিয়ন বা নিউক্লিয়াই হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে। আমি লিখিয়েও দিয়েছিলাম জিনিসটা একদম স্পষ্ট করে, আমার সব মনে আছে বাবা, সব লিখিয়ে দিয়েছিলাম, তোরা কেউ দেখিস নেই। যে সেল বডি গুলোকে কানেক্ট, সেল বডি গুলোর কম্বিনেশনকে বলা হবে, সিএনএস এর ক্ষেত্রে হবে নিউক্লিয়াই, পিএনএস এর ক্ষেত্রে হবে গ্যাংলিয়া। আর যে অ্যাকশন গুলো আছে, অ্যাকশন গুলোর যে কম্বিনেশন সেটা হচ্ছে নার্ভ হবে ইন কেস অফ পিএনএস, অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সেটাকে বলা হবে নার্ভ, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে সেটাকে বলা হবে ট্র্যাক্ট। এগুলোর কোনো বাংলা নাম নেই। সৌম্যদীপ, তোর পড়াশোনা করছিস কিন্তু তুই মানে একটু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছিস বলে মনে হয়, আমার মনে হয়। ডিটেলসে পড়, ঠিক আছে? তোর যথেষ্ট জায়গা, তোর একটা স্টেজ তৈরি হয়ে আছে, এই স্টেজটাকে কিন্তু তুই মানে এইভাবে ভেঙে দিস না জিনিসটাকে। তোর স্টেজ তৈরি আছে, বাট সেটাকে তুই সেইভাবে মানে জাস্টিফাই কর, তুই যতটা জানিস সেটাকে আরো জ্ঞানটাকে বাড়া, সেইটুকুনিকে জায়গায় তুই সীমাবদ্ধ রাখিস না। প্রবলেমটা কি হচ্ছে জানেন তো স্যার? বল, শুনছি। ডিপ্রেসড হয়ে আছে স্যার। আমি জানি, আমি জানি ডিপ্রেশন আসে। দেখ, একবারে নিট পাওয়া এখনকার দিনের সত্যিকার বলতে একটু মুশকিলের সময় ব্যাপার, একবারে নিট ক্র্যাক করা, বিকজ হিউজ কম্পিটিশন হয়ে গেছে, সিটও বেড়েছে, কম্পিটিশনও বেড়েছে, কোশ্চেন সহজ হয়ে গেছে এখন, আগের মতো কঠিন কোশ্চেন হয় না। মেন প্রবলেম হচ্ছে ঘরে এক বছর বসে পড়া, ঠিক আছে? আর ডিপ্রেশনটা শুরু হয় প্রথমত ঘরে এতদিন বসে থাকা, পুজোর পর থেকে এমনি স্টুডেন্টের ডিপ্রেশন তৈরি হয়। তো মাঝে মধ্যে কি হয় না, যখন ডিপ্রেশন আসবে তখন একদিন পড়বি না পুরো, একদম জাস্ট ভুলে যাবি বইপত্রের কথা, ছেড়ে দিবি, কিন্তু তারপরের দিনকে যেন সেই সময়টাকে ইউটিলাইজ করতে পারিস আবার। সেদিনকার চাপ নিয়ে পড়বি না, মাঝে মাঝে দেখবি 1 মাসে 2 মাস পর পর একবার করে কোনো সময় আসে যেদিনকে পড়তে ইচ্ছা করে না, ডিপ্রেশন তৈরি হয়। হ্যাঁ, তখন মনে হয় কিছুই ভালো লাগছে না, কোনো বই পড়তে ভালো লাগছে না। এটা তার মেন কারণটা হচ্ছে কি, ল্যাক অফ এক্সামিনেশন। ল্যাক অফ এক্সামিনেশন অন্য, আমি জানি না অন্য টিচার কি করে, আমার কাছে তোরা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, আমার কাছে এক্সামিনেশন অলওয়েজ থাকবে, কিছু না কিছু করে অ্যাক্টিভ রাখবোই। এক্সামিনেশন চাপে থাক, আমার এক্সামিনেশন গুলোকে সিরিয়াসলি নে, রেজাল্ট ভালো হচ্ছে না, আর যদি যখন খুব ডিপ্রেশন হচ্ছে তখন দেখবি মোটিভেশনাল ভিডিও দেখবি। আমি তোদের ওই জন্য একটা একটা করে ছবি পাঠানো শুরু করেছি, আমি ভুলে গেছিলাম, কালকে পাঠাতে ভুলে গেছি, আমি একটু ব্যস্ত ছিলাম। তোদের রোজ কিছু না কিছু ফটোস ঢুকবে, তোরা দেখবি,
তোরা বড় বড় এইমস মানে এইমস এর ভিডিও গুলো দেখবি, কত সুন্দর সুন্দর, মানে ওদের ওপিডি কত দারুণ হয়। ইন্সপিরেশন এমনি এমনি আসে না, সেলফ ইন্সপিরেশন নিতে হবে, তোকে কেউ দেবে না ইন্সপিরেশন, কেউ না। প্রত্যেককে বলছি, এই ফিল্ডটা এরকম না, এখানে প্রচন্ড এটাকে ডিপ্রেশন গেইন করবো কি করে? দেখ বলছে না সেলফ, মানে তোর যদি প্যাশন থাকে, তোর যদি টার্গেট থাকে যে দেখ আমি যখন পাইনি, আমি যখন পাওয়ার আগে না আমার এত ভালো লাগতো, বাট আমি পাচ্ছিলাম না, এটা খুব ডিফিকাল্ট, কারণ আমি তো বিশাল বড় বড় জায়গায় পড়তে পারতাম না। আমার এত ভালো লাগতো, আমি মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজে বসে আড্ডা মারতাম, মানে আড্ডা মারতাম করে বন্ধু, একটা দুটো বন্ধু ছিল, তাদেরকে নিয়ে গল্প করতাম। ও বলতে দূর কোথায় ঘুরতে, আমি ভালো জায়গায় চল। আমার না, আমার কাছে স্বর্গ হচ্ছে মেডিকেল কলেজ বা এনআরএস। আমি বিভিন্ন মেডিকেল কলেজে ঘুরতাম, উকি মেরে মেরে দেখতাম ক্লাস, আচ্ছা এটা ক্লাসরুম এইরকম হয়। আচ্ছা, এই যে খিদেটা না, খিদেটা একা একা আসে, অটোমেটিক্যালি আসতে লাগে, এটা কেউ করে দেবে না, কেউ না। এই খিদেটা যেদিনকে আসবে, তখন তোর এই স্বপ্নটা যখন দেখবি গলার স্থিতিটা নিয়ে আমি সার্জারি করছি, তখন তোর মনে হবে না আমি করব, আমাকে করতে হবে। আর তোর যদি মনে হয় আমার এখন অনেক কিছু ফ্যাক্টর আসবে বাবা, তুমি কি স্কুলে পড়ো, তুমি তো সবাই এখন তোমার সমস্ত স্কুল লাইফ পাড়িয়ে এসছি, অনেক সঙ্গিনী আসবে, সঙ্গিনীর অনেক ডিস্ট্রাকশন তৈরি করবে। এই ফেজটাই হচ্ছে সেই ফেজটা যখন নিজেকে তৈরি করার ফেজ। আমি বারবার বলছি 11-12 যদি তোর স্ট্রং থাকে, নিট ক্র্যাক করা বা যেই মেন্স ক্র্যাক করা, যা কোনো এক্সাম বল, তুই যেই অ্যাডভান্স ক্র্যাক করা কোনো ফ্যাক্টর নয়। আর একদম স্টাডিটা বই ওরিয়েন্টেড করবি না, বইয়ের বাইরে কিছু ভাববি, একটা খারাপ ভাবে নিবি না। তুই আমাদের দেশে যদি তুই যেই অ্যাডভান্স ক্র্যাক করছে কজন, আইআইটি পাচ্ছে কজন, তুই যদি রেশিওটা দেখিস, তুই দেখতে পারবি রেশিওটাতে মেয়েদের সংখ্যাটা কম থাকে। মেয়েরা যেই মেন্স কম সংখ্যক ক্র্যাক করে ছেলেদের তুলনায়। কারণ কি জানিস, মেয়েরা অনেক বেশি নাম্বার পায় এইচএসে, বোর্ডে অনেক বেশি নাম্বার পায়, 98, 99, গাদা গাদা নাম্বার পেয়ে বসে রয়েছে। কিন্তু মেয়েদের স্টাডি স্টেপ, আমি বলছি না সবার জন্য, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখেছি আমি, এটা আমার অবজারভেশন, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিট, তো ওদের টার্গেটটা হয় কি একদম বুকিশ টাইপের, মানে বুক ওরিয়েন্টেড স্টাডি। নো নট লাইক দ্যাট, বুক তো পড়বি, তোকে 90%, 99% মার্কস পাওয়ার জন্য বুক ওকে, কিন্তু আইআইটি ক্র্যাক করার জন্য কিন্তু তোর শুধু বই বই দিয়ে হবে না, বইয়ের বাইরে তোকে একটু ভাবতে হবে। সেই তুই ভাবছিসটা কিরকম, সেটা তোকে একটু নিজের মতন করে ফলো আপ করতে হবে। সেলফ মোটিভেটেড ইজ দ্য ফার্স্ট থিং। বইয়ের এমসিকিউ বেশি সলভ করা, এমসিকিউ করছিস না তোরা, এমসিকিউ সলভ করা, আমার নোট দেখা, আমার ভিডিও দেখা, এগুলোতে তো করতে হবে। যে জায়গাগুলো বুঝছিস না সেগুলো করতে হবে, লিঙ্ক তো রয়েছে তোদের কাছে। তোরা থ্যাঙ্কফুল থাক যে তোরা প্রত্যেক ক্লাসের রেকর্ডিং ভিডিও পাচ্ছিস। এটা যদি অফলাইন হতো দ্বিতীয়বার পেতি না, কিন্তু অফলাইন হলে এটা পেতি না। তো সেই কারণেই বলছি সেলফ মোটিভেটেড হ, পড়াশোনাটা কর, বড় বই পড়, এনসিইআরটি শুধু পড়ে শুধু কিছু হবে না রে। একটু কঠিন কোশ্চেন করে দিল না, এনসিইআরটি হাওয়া হয়ে বেরিয়ে যাবে, তখন যা করবে না মোস্ট প্রবাবলি। তো এটা আমরা ব্রেন দেখছি, ব্রেনের আমরা সেরিব্রাল কর্টেক্সটা দেখছি, আমরা এটা দেখবো। আর এই যে একটু আগে যে ছবিগুলো দেখলাম আমি ব্রেনের, কি দেখছি না, অ্যাকচুয়ালি বেস্ট ছবিটা দেওয়া নেই। আমি এক সেকেন্ড দাঁড়া, আমি এটা গুগল থেকে একটা ছবি ডাউনলোড করার চেষ্টা করবো একটু, যেটাখানে আমি ডিরেক্ট ব্রেনটাকে দেখতে পারবো। তোদের ইউটিউবে দেখাবো আজকে আমি। ছবিটা দেখলে একটু বুঝতে পারবি জিনিসটা কি বলতে চাইছি। অ্যাকচুয়ালি আমি ছবিটা আনতে ভুলে গেছি। ওকে, এটাই তুই দেখতে পাচ্ছিস আশা করি। এই ছবিটা কপি করে নিয়ে যাই। সরি। ওকে, তো ব্রেন যেটা দেখতে পাচ্ছি এটা কি, এটা আমরা উপর থেকে দেখছি, একটা মানুষের ব্রেনকে, হিউম্যান ব্রেনকে আমরা উপর থেকে দেখছি। সেখানে দেখতে পাচ্ছি এই একটা ভাগ, মানে একটা সেগমেন্ট, আর এই একটা সেগমেন্ট, তাদের মাঝখানে দুটো সেগমেন্টের মাঝখানে কি আছে এটা দেখ, ফিশার রয়েছে। ফিশার কথার মানে হচ্ছে একটা বিশাল বড় ডিপ্রেশন, মাঝখানে যেন কেউ ছুরি দিয়ে চপ করে দিয়ে, মানে কেটে দিয়েছে এরকম। এটাকে বলা হবে লঙ্গিটিউডিনাল ফিশার অফ দ্য ব্রেন। এটা লঙ্গিটিউডিনাল ফিশার, অনেক ধরনের ফিশার্স আছে, ঠিক আছে। এরপরে দেখ এইটাকে যদি আমি যখন একটা, এবারে আমি আগে যে ছবিটা দেখছিলাম সেটা কি ছিল, আমি দুটোর মধ্যে একটাকে সরিয়ে দিলাম, দিয়ে আমি একটাকে দেখছি, তখন আমার এইরকম দেখতে লাগছে মাঝখানটা। বোঝা গেছে কি বলতে চাইছে, কোন জায়গাটা দেখাচ্ছি আমি, এখানটাকে একটা পার্ট দেখছি আমি।
এখানে দেখ পরিষ্কার সবকিছু বুঝতে পারছি এটা ব্রেনের ভেতরে কি কি থাকে, একটা দেখলেই হবে, দ্বিতীয় সাইডে তো সেম জিনিস থাকে। আচ্ছা, এই যে বললাম এই যে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার, কি বলা হয় এগুলো? সেরিব্রাল হেমিস্ফিয়ার। এটা একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার আর এটা একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার, দুখানা সেরিব্রাল হেমিস্ফিয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, দুখানা সেরিব্রাল হেমিস্ফিয়ার কি তাহলে পুরোপুরি আলাদা থাকে, একদম একে অপরের থেকে আলাদা থাকে? না, দে আর ইন্টারকানেক্টেড, এরা একে অপরের সঙ্গে জুড়ে থাকে। কিসের দ্বারা জুড়ে থাকে? বাই কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম। এই যে কর্পাস ক্যালোসাম আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য কর্পাস ক্যালোসাম। সরি, এটা দিয়ে হবে। এটা কোনটা? কর্পাস ক্যালোসাম, দেখতে পাচ্ছিস? এটা হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসাম। আর তার ভিতরে স্যার ওই ফাঁকা ক্যাভিটি দেখতে। যুক্ত থাকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই নিচের ওই জায়গাটা দিয়ে খালি যুক্ত থাকে, বাকিটা যুক্ত থাকে না? না, ওটা পুরোটাই ফাঁকা থাকে। এই অঞ্চলগুলো ক্যাভিটি কোনো কানেক্টেড থাকে না। আচ্ছা দেখাবো, চেষ্টা করবো ডিরেক্ট এমসি মানে ডিরেক্ট ডাইসেকশন হচ্ছে। স্যার ফাঁকা জায়গায় সিএসএফ থাকে কি? না না, সিএসএফ থাকে না ওরকম ভাবে। সিএসএফ থাকে এখানটা, যদি দেখিস একটু ভালো করে, এখানে দেখ একটা এই জায়গাটা একটা সাদা পর্দা মতন দেখতে পাচ্ছিস, ফেইন একটা পর্দার মতন লাগছে না? এটা Yes, sir. পিয়া ম্যাটার, ঠিক আছে? সরি, পিয়া ম্যাটার না, এটা অ্যারাকনয়েড ম্যাটার। আর একটা পিয়া ম্যাটার থাকে, ওই লেয়ারটার মধ্যে সিএসএফটা থাকে। ওরকম ভাবে আলাদা করে সিএসএফ এইভাবে থাকে না। সেটা ভাবছি, বুঝতে পেরেছি তোর কনসেপ্টটা কোথায়, তুই কি বলতে চাইছিস, বাট ওরকম ভাবে থাকে না। এটা মেনিনজের যে লেয়ার গুলো থাকে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পিয়া ম্যাটার, ওই অ্যারাকনয়েড ম্যাটার এন্ড পিয়া ম্যাটার কোশ্চেনটা প্রত্যেককেই প্রায় জিজ্ঞেস করেছি আমি। অ্যারাকনয়েড ম্যাটার এন্ড পিয়া ম্যাটার মাঝখানে থাকে সিএসএফটা, সেগুলো কোনোভাবে থাকে এখানে একটা ফিন পর্দার মতন দেখা যাচ্ছে। আমরা দেখবো, আছে চেষ্টা করবো, আমার বেস্ট অফ ট্রাই করবো তোদের ছবিগুলো পুরো ভিডিও দেখাবার। আমার কাছে মানে কতটা ক্লাস শিখছি সেটা মানে কতটা দূর সিলেবাস কমপ্লিট করছি সেটা নয়, ডিপলি বুঝবো জায়গাটাকে। কারণ এটা সব থেকে ডিফিকাল্ট। বাকি যে চ্যাপ্টার গুলো, ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি, খুব সহজ। নার্ভাস সিস্টেম বাদ বলছি, মানে ডাইজেস্টিভ সিস্টেম, লোকোমোশন সিস্টেম, এগুলো সহজ, এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু এই চ্যাপ্টারটা একটু কঠিন, একটু মন দিয়ে বুঝতে হবে। তো ব্রেনটাকে কাটলাম, কেটে আমরা দেখলাম এখানে কানেক্টেড রয়েছে টু কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম কি? কর্পাস ক্যালোসাম হচ্ছে, এগুলো হচ্ছে একটা নার্ভ ফাইবার দিয়ে তৈরি করা। আমি বলছি কানেক্টেড থাকবে, এই দুটো কানেক্টেড থাকবে। তা কানেক্ট মানে এদের মধ্যে তো কানেকশন করতে হবে কিছু আমাকে একটা। এই কানেকশন গুলো কি? ট্র্যাক্ট। এগুলো কি দিয়ে তৈরি? কানেকশন গুলো হচ্ছে, কর্পাস ক্যালোসাম তৈরি হচ্ছে, কর্পাস ক্যালোসাম তৈরি হচ্ছে আমাদের কিছু নার্ভ ফাইবার দিয়ে। এবার বলেছিলাম নার্ভ ফাইবার যদি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে তখন তাকে কি বলা হবে? ট্র্যাক্ট বলা হবে, মেড আপ অফ ট্র্যাক্ট। এই কোশ্চেন এসেছিল ডাব্লিউবিজেইতে, মানে যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মেডিকেলটা হতো, মেড আপ অফ ট্র্যাক্ট। ওকে, এই জায়গাটাকে খুব ভালো করে দেখতে হবে। কোশ্চেনটা কিন্তু এখনো আসার চান্স আছে, বারবার বলছি কি দিয়ে তৈরি হয় কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের আবার কোথায় চলে আসলাম আমি? আচ্ছা, ভাগ করেছিলাম, কি ভাগগুলো করে দেওয়া নেই এখানে। তো ঠিক আছে, আমি বলেছি কর্পাস ক্যালোসামটা দেখ আমাদের আর কি কি দেখতে পাচ্ছি তারপরে বলবো। তারপরে বলছি কর্পাস ক্যালোসামের ডিভিশন গুলো কি কি আছে। এই যেটা ক্যাভিটি মতন দেখতে পাচ্ছি, যে ফাঁকা অঞ্চল, ভেতরটা মনে হচ্ছে একটা ঘর, এখানটাতে গুহার মতন। এটা কি বল দেখি, কেউ বুদ্ধি লাগিয়ে, এটা কি জায়গা? থ্যালামাস। হাইপোথ্যালামাস। থ্যালামাস। স্যার থ্যালামাস। আর কি সৌমদীপ, কি বললি? কর্পাস ক্যালোসাম তো বলছিলেন ওটা। স্যার হাইপোথ্যালামাস হবে না? কর্পাস ক্যালোসাম এই যে হোয়াইটিশ পার্টটা, ওর মাঝখানে গর্তটা। হ্যাঁ গর্তটা কথা বলছি আমি। বল বল। স্যার হাইপোথ্যালামাস হবে না? আচ্ছা, তুই বলছিস হাইপোথ্যালামাস, নাসরিন কি বলছিলি বল? থ্যালামাস বলছি স্যার। না, একটা থ্যালামাস answer স্যার, ঠিক থ্যালামাস। হবে, কারণ আরে পাগল, ল্যাটারাল ভেন্ট্রিকেল ও ফাঁকা অঞ্চল আপনি রয়েছে তো, হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা একটা ভেন্ট্রিকেল। আপনি বলছিলেন। আগের দিন দেখাচ্ছিলাম, দেখ যে ভেন্ট্রিকেল দেখাচ্ছিলাম না আমি। হ্যাঁ আপনি গেল? বলছেন। এই যে আগে আমি একটা ছবি দেখিয়েছিলাম আগের দিনকার, মানে আমি ড্র করেছিলাম মোটামুটি, কোথায় হারিয়ে গেছে সেসব। এই যে এই ছবিটা, পাশাপাশি থাকবে দুটো ভেন্ট্রিকেল উপরে। এনসিআরটি তে ভুল আছে।
এনসিআরটিতে আমি দেখিনি কি আছে, এনসিআরটি কি বলছে আমি জানিও না। এনসিআরটিতে ছবিটা ভুলটা বলছি আমি, কোথায় ছবিটা ভুলটা আছে না। দুটো ভেন্ট্রিকেল দেখতে পাচ্ছি, ল্যাটারাল ভেন্ট্রিকেল, দুটো ল্যাটারাল ভেন্ট্রিকেলের সঙ্গে এই যে গ্যাপ ভেন্ট্রিকেল মানে কি, ফাঁকা অঞ্চলটা, তো সেই ফাঁকা অঞ্চলটা কোন জায়গাটায়? এটা হচ্ছে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকেল। স্যার ক্যাভিটি আর ভেন্ট্রিকেলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কিছু ডিফারেন্স নেই, ক্যাভিটি মানে ফাঁকা অঞ্চল, ভেন্ট্রিকেলস মানেও একই, ওই নাম দেওয়া হয়েছে শুধুমাত্র এগুলোকে এখানে। এটা হচ্ছে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকেল। আচ্ছা এখানে লিখ, ল্যাটারাল ভেন্ট্রিকেল মানে ফার্স্ট এন্ড সেকেন্ড ভেন্ট্রিকেল তো বলতে পারছি। কি করে বলছি ফার্স্ট এন্ড সেকেন্ড? ল্যাটারাল কেন বলছি, দেখ ব্রেনের এটা একটা সাইডে রয়েছে, এই পাশে সেরিব্রাল, এই যে এটা তো একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার দেখাচ্ছি, আরেকটা তো স্যার থার্ড সেরিব্রাল ভেন্ট্রিকেল কোনটা? আসছি, সব দেখতে পারবে। এইটা একটা যদি দেখতে পাচ্ছি তাহলে এটা তো একটা দেখতে পারবো তো আমরা, ওরকম পাশাপাশি দুটো থাকবে না? একটু হিসাব কর, জিনিসটা যদি খুলিস দুপাশে দুটো দেখতে পারবি ভেন্ট্রিকেল, এটা একটা এর মধ্যে দেখতে পারবি আর একটা এর মধ্যে দেখতে পারবি, মানে দুটো ভেন্ট্রিকেল পাশাপাশি রয়েছে, তাই জন্য এটাকে বলা হবে কি ল্যাটারাল ভেন্ট্রিকেল। ওকে, ল্যাটারাল ভেন্ট্রিকেলের পরে এইখান থেকে, এই জায়গাটা ভালো করে দেখ, এইখান থেকে একটা ওপেনিং রয়েছে যেটা এই অবধি যায়, ভেতর অবধি যায়। সেই ওপেনিংটার নাম কি? সেই ওপেনিংটার নাম হচ্ছে ফোরামেন অফ মনরো, যেটা ল্যাটারাল ভেন্ট্রিকেলের সঙ্গে থার্ড ভেন্ট্রিকেলের কানেকশন। থার্ড ভেন্ট্রিকেল তার কোথায় আছে? এই যে পুরো অঞ্চলটা ভালো করে দেখ, এটা কি বলা হবে? থার্ড ভেন্ট্রিকেল। কনসেপ্ট বোঝ, কনসেপ্ট গুলো তো মুখস্থ রাখার কিচ্ছু দরকার নেই। এই পুরো অঞ্চলটাকে বলা হবে থার্ড ভেন্ট্রিকেল, বুঝেছিস? এই যে পুরো অঞ্চলটা, এটাই হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল আমাদের। তাহলে এটা হচ্ছে যদি ল্যাটারাল ভেন্ট্রিকেল হয় আমাদের, আর এটা আমাদের থার্ড ভেন্ট্রিকেল হলো, যে জাংশনটা থাকবে সেটা জাংশন বা টিউব মানে ক্যানাল যেটা থাকবে, ক্যানাল নাম কি? ফোরামেন অফ মনোরো। এবার এটা যদি থার্ড ভেন্ট্রিকেল হয়, এখান থেকে একটা সরু ডাক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস সেই জায়গাটা? এই ডাকটা আসছে, এই জায়গাটা হচ্ছে আমাদের ফোর্থ ভেন্ট্রিকেল। দিস স্যার কোন জায়গাটা ফোর্থ ভেন্ট্রিকেল? দিস ইজ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল। এই ডাকটার নাম কি? এই ডাকটা Cerebral হচ্ছে আমাদের সেরিব্রাল অ্যাকুইডাক্ট বা অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস বা ইটের। হ্যাঁ, ইটের। বুঝতে পারছিস কোথায় কিরকম ভাবে থাকে? লুক এট দিস ডায়াগ্রাম। ওটা তো তুই অরিজিনাল ছবি দেখালাম, এবার তোকে এখানে দেখ। দ্যাট ইজ কর্পাস ক্যালোসাম। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের থার্ড ভেন্ট্রিকেল। এই যে থ্যালামাস বলবি স্যার, এখানে তো আপনি থার্ড ভেন্ট্রিকেল বলছিলেন, এখানে থ্যালামাস বলছেন, কারণ থার্ড ভেন্ট্রিকেলের মধ্যেই মেনলি থ্যালামাসটা। থার্ড ভেন্ট্রিকেল কোথায় দেখা যাবে? থার্ড ভেন্ট্রিকেলটা মধ্যেই আর কি মেনলি থ্যালামাস, হাইপোথ্যালামাস গুলো, হাইপোথ্যালামাস বলতে পারিস, বা থার্ড ভেন্ট্রিকেলের মধ্যে মেনলি আমাদের থ্যালামাসটা থাকে। অ্যাকচুয়ালি থার্ড ভেন্ট্রিকেলের মধ্যে থাকে না, এই থ্যালামাসের জন্যই থার্ড ভেন্ট্রিকেলটা তৈরি হয়। কিরকম করে বলবো দেখ, ধর এপাশে একটা থ্যালামাস আছে, কারণ আমাদের ব্রেনে তো দুটো দুটো হেমিস্ফিয়ার, তো এক্ষুনি তো দেখলাম আমার দুখানা হেমিস্ফিয়ার, এই যে দুটো হেমিস্ফিয়ার ইয়েস স্যার। তাহলে এই একটা হেমিস্ফিয়ারের ধরে নে থ্যালামাস আছে একটা, আর ওপাশে একটা থ্যালামাস থাকবে। এদের মাঝখানে যে জায়গাটা তৈরি হচ্ছে, দিস পোর্শন ইজ দ্য থার্ড ভেন্ট্রিকেল অফ দ্য ব্রেন। বুঝতে পারছিস? এগুলো যখন তোরা মেডিকেল পড়বি, তোরা যখন ফার্স্ট ইয়ারে অ্যানাটমি পড়বি, তখন দেখবি তোদের কতটা হেল্প হচ্ছে কনসেপ্টটা বুঝতে। দুটো ল্যাটারাল ভেন্ট্রিকেল কিন্তু নয়, দিস আর দ্য থ্যালামাস। এটাও থ্যালামাস, দুটো থ্যালামাসের মাঝখানে তৈরি হয় থার্ড ভেন্ট্রিকেলটা। তাহলে এই ছবিটার মধ্যে খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসাম, আর এই অঞ্চলটা কি থাকবে? কর্পাস ক্যালোসাম ঠিক নিচে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকেল গুলো, ল্যাটারাল ভেন্ট্রিকেলের ঠিক নিচে থাকবে আমাদের থার্ড ভেন্ট্রিকেল। এদের মধ্যে কানেকশন থাকে, যে কানেকশন তৈরি করেছে, কানেকশনটা তৈরি হবে আমাদের ফোরামেন অফ মনরো।
ল্যাটারাল Foramen ভেন্ট্রিকেল সরি থার্ড ভেন্ট্রিকেল কেন তৈরি হলো? থার্ড ভেন্ট্রিকেল তৈরি হলো দুটো থার্ড ভেন্ট্রিকেলটা কোথায় বুঝতে পারিনি। এই তো এখানে যেটা থ্যালামাস দেখাচ্ছে না, ওই থ্যালামাসটাই অ্যাকচুয়ালি থার্ড ভেন্ট্রিকেলের লোকেশন। কারণ এপাশে থ্যালামাস আর ওপাশে থ্যালামাস, দুটো থ্যালামাসের মানে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারের থ্যালামাসের মাঝখানে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাই থার্ড ভেন্ট্রিকেল হয়। মানে ভাব না তো, ধর এক পোর্শন থ্যালামাস সে বুঝতে পেরেছি। থ্যালামাস, দুটো মাঝখানে যে গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপটাই হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকেল। তো আমি তো সাইড থেকে দেখছি, আমি কি দেখতে পারবো? থ্যালামাসটা দেখতে পারবো না। কেউ যদি আমাকে এখান থেকে দেখি, তুই যদি আমাকে এখান থেকে দেখিস, তা তুই কিছু থ্যালামাসটা দেখতে পারবি, তুই থার্ড ভেন্ট্রিকেল দেখতে পারবি না তো আর। বুঝতে পারলি না? এই একটা থ্যালামাস, এই একটা থ্যালামাস, দুটো মিলে আমাদের তৈরি হচ্ছে। বলছি তবুও এই একটা থ্যালামাস আমাদের, এই একটা থ্যালামাস, দুটো মিলে দুটো উল্টো দিক থেকে জুড়ে গিয়ে আমাদের মাঝখানটা ফাঁকা জায়গা তৈরি করছে ভেন্ট্রিকেল। এবার যদি আমি সেরিব্রাল হেমিস্ফিয়ারটা দুটো হেমিস্ফিয়ারকে আলাদা করে দিই, যেমন এখানে দেখতে পাচ্ছি এখন, তাহলে কি আমি একটা দিক থেকে কেটে দিয়েছি? তাহলে আমি যদি এখান থেকে দেখবো, তখন তো আমি ভেন্ট্রিকেলটাকে দেখতে পারবো না, শুধু কি দেখবো? এই থ্যালামাসটাকেই দেখতে পারবো শুধুমাত্র আমি। এখন সেটাই দেখছি, থ্যালামাসটা। বুঝতে পেরেছিস? Yes, sir. পজিশনটা আমরা ভালো করে দিচ্ছি, ল্যাটারাল ভেন্ট্রিকেল, এটা হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকেল, এটা হচ্ছে আমাদের ফোর্থ ভেন্ট্রিকেল। থার্ড ভেন্ট্রিকেল আর ফার্স্ট ল্যাটারাল ভেন্ট্রিকেল দুটোর নাম মাঝখানে ডিফারেন্স হচ্ছে ফোরামেন অফ মনরো। থার্ড এন্ড ফোর্থ এর মধ্যে হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। ওকে, এই জায়গাটা এত কেন বলছি বারবার, কারণ এই জায়গাটাতে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে তোদের, এই নামগুলো ভুলে যায় লোকে। চলো এরপরে দেখো, দুটো ছবির মধ্যে তুলনা করবো আমরা। তোমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার মোটামুটি বুঝে, আমরা ডিটেলসে আলাদা করে পড়বো এদেরকে নিয়ে, চিন্তা করার কিছু নেই। আমি জাস্ট লোকেশন গুলো বলেছি কে কোথায় থাকে ব্রেনের। ওকে, সো দিস পজিশন ইজ থ্যালামাস, দিস ইজ নট মিড ব্রেন। এটা কিন্তু মিড ব্রেনে এখনো পর্যন্ত আমরা ফোর ব্রেনে রয়েছি। এটা আমাদের কি গেল? টেলেনসেফালনে পারতো, হ্যাঁ কি না? টেলেনসেফালের মধ্যে কি ছিল? সেরিব্রাম আর সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল কর্টেক্স। এই পুরো পার্টটা হচ্ছে আমাদের টেলেনসেফালনের পার্ট। এটার মধ্যে কি পার্ট? দিস পোর্শন ইজ দ্য থ্যালামাস, মানে ডায়ানসেফালনের পার্ট। থ্যালামাস, তার নিচে আছে হাইপোথ্যালামাস। এখানটা থ্যালামাস, তার নিচে থাকবে আমাদের হাইপোথ্যালামাস, তার নিচে থাকবে কি? পিটুইটারি গ্ল্যান্ড। দেখতে পাচ্ছি আমরা এখানে ছোট্ট মতন স্টক দিয়ে ঝুলছে এরকম করে দুটো পিটুইটারি গ্ল্যান্ড। বুঝতে পারছিস? তো এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে আমাদের, দিস সিচুয়েশন ইজ নট অফ মিড ব্রেন। আপাতত যা করছি, এই পুরো পোর্শনটা ফোর ব্রেনের পার্ট। মিড ব্রেন কোন জায়গাটা? এই জায়গাটা হচ্ছে আমাদের মিড ব্রেন। ওইটুকু দেখ এখানে খুব, এই যে দেখিস এখানে দেখ, মিড ব্রেন, দিস পোর্শন ইজ দ্য মিড ব্রেন। মিড ব্রেনের ঠিক এই যেখানটা কি? এটা কি? হোয়াট ইজ দিস? বল দেখি, এটা কি? এই জায়গাটা কি? এক্ষুনি তো দেখালাম, ফোর্থ ভেন্ট্রিকেল। ফোর্থ ভেন্ট্রিকেল। এটা ফোর্থ ভেন্ট্রিকেলের ঠিক বডি পেছন দিকটা এখানে কি থাকবে? আমাদের এটা সেরিবেলাম। আর সামনেটা কি? পন্স। পন্সের ঠিক নিচে, পন্সের ঠিক নিচে কি? মেডুলা অবলঙ্গটা। এই যে মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলঙ্গটা নিয়ে এই যে একটা মানে ডান্ডা মতন তৈরি হয়েছে, এটাকে বলা হয় ব্রেন স্টেম। ব্রেন স্টেম। দিস ইজ কল্ড ব্রেন স্টেম। এই পুরো পোর্শনটাকে, এই পুরোটাকে বলা হবে ব্রেন স্টেম। তাহলে ব্রেন স্টেমের মধ্যে কি কি পেলাম? মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলঙ্গটা। ভুলবি না আশা করি। মিড ব্রেনের মধ্যে আমরা পেলাম, সরি ব্রেন স্টেমের মধ্যে পেলাম মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলঙ্গটা। ওকে, তাহলে আমরা কি কি দেখবো? সেরিবেলামের একটু অল্প শব্দ করে দেখবো। সেরিবেলাম কোথায় আছে? সেরিবেলামের মধ্যে আমি বলেছি
হাইব্রেনের পার্ট, হ্যাঁ দেখ মেটেনসেফালনের মধ্যে বলেছিলাম আমি, মেটেনসেফালনের মধ্যে আমি বলেছিলাম পন্স এন্ড সেরিবেলাম থাকে। কেন? একটা লেভেলে থাকে, দেখ সেম লেভেলে রয়েছে, এটা সেম লেভেলে রয়েছে। তার নিচ লেভেলটা কি রয়েছে না, মেডুলা অবলঙ্গাটা রয়েছে। ওকে, আপাতত এই ছবিটা নিয়ে কোনো ডাউট নেই, কি কোথায় কি রয়েছে সব বুঝতে পেরে গেছি আমরা। স্যার বল। তাহলে মানে আমরা কি এনসিইআরটির ছবিটা ফলো করব না এই ছবিটা মেনলি ফলো করব? দেখ এনসিইআরটির ছবি এখানে ভুল রয়েছে, ঠিক আছে? ওখানে মিড ব্রেনের লোকেশন সবকিছু ঠিক রয়েছে, একই ছবি, খালি মিড ব্রেনের লোকেশনটা ভুল দেখিয়েছে ওরা। ওরা যেটা দেখিয়েছে ওটা মিড ব্রেন নয়, ওটা কি ব্রেন, ডায়ানসেফালন বা ফোর। একদম রিটেন টপিকসে চলে আসি, মানে একদম নোটস লিখতে হবে যে জায়গায়, সেই জায়গায় আসছি। আমরা ফোর ব্রেনের মধ্যে কি কি পার্ট আমরা দেখবো, মানে এগুলো আমাদের পড়তে হবে। ওকে, ফোর ব্রেনের মধ্যে ফার্স্ট আমাদের দেখতে হবে যেটা অলফ্যাক্টরি লোব। লোব লোব অলফ্যাক্টরি লোব দেখবো, ইম্পর্টেন্ট। দেখ একটা ব্রেনে যদি তলা থেকে দেখি, এবার ব্রেনটাকে নিচের দিক থেকে দেখি, আমার এখানে স্ক্রিনশটটা নেওয়া নেই, দেখাতে পারতাম ভালো করে, নেওয়া নেই ছবিটা। এটা দেখার চেষ্টা এই জায়গা থেকে আগে আছে না, আগেও নেই, এখানটা থেকে ভালো করে। আমি ব্রেনটাকে নিচ থেকে দেখছি, একটু আগে সেরিব্রাল হেমিস্ফিয়ার দেখছিলাম, বুঝতে পারছিস সেটা সেরিব্রাল হেমিস্ফিয়ার ব্রেনের উপর দিক থেকে দেখছিলাম, আমি মাথার উপর দিক থেকে দেখছিলাম। আর আমি যদি নিচ থেকে দেখি তখন আমি দেখতে হবে এরকম দুটো গ্রিন কালারের পার্ট দেখতে পাচ্ছি এখানে আমি। এটা একটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে দেখছি, এটা একটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে, মানে কি দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে দুটো এরকম গ্রিন কালারের একদম ক্লাব। ক্লাব মানে কি, মুগুর দেখেছিস তো, দেখবি যেখানে ধোপারা পেটায়, জামা কাপড় পেটায়, মুগুর, সেই ক্লাবের মতন দেখতে, মুগুরের মতন দেখতে দুটো টিউব লাইক স্ট্রাকচারস, দে আর কল্ড অলফ্যাক্টরি লোব। এবার অলফ্যাক্টরি লোবের দুটো পার্ট রয়েছে, একটা অলফ্যাক্টরি বাল্ব মানে সামনে বালজি পোর্শনটা, আর পরের টিউব লাইক স্ট্রাকচারটাকে বলা হবে অলফ্যাক্টরি ট্র্যাক্ট। এদের কাজ কি? তাহলে অলফ্যাক্টরি লোবের দুটো পার্ট পেলাম, একটা হচ্ছে অলফ্যাক্টরি লোব, আমি লিখে দিচ্ছি, each lobe consists of two parts. এক সেকেন্ড, just 1 second. Each lobe consists of two parts. Okay, একটা হচ্ছে, আচ্ছা কোথায় আছে, দেয়ার, সরি they are club like structure. এই ক্লাব মানে কিন্তু ডান্স ক্লাব নয়, they are club like structures. ওকে, ঠিক আছে? এর দুটো পার্টস আছে, টু পার্ট, একটা হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব আর একটা হচ্ছে অলফ্যাক্টরি ট্র্যাক্ট। olfactory bulb and number 2 is olfactory tract. Olfactory tract, এই জায়গাটাকে বলা হবে olfactory bulb, এই জায়গাটাকে বলা হবে olfactory tract। তাদের মেন কাজ কি বুঝতে পারছিস? they are fully covered with the cerebral hemisphere, হ্যাঁ কি না? আমরা ভালো করে দেখতে পাচ্ছি এখানটায়, এটা আমরা ব্রেনের তলা থেকে দেখলে তবেই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, হ্যাঁ কি না? যদি আমরা ব্রেনের তলা থেকে দেখি, ব্রেনটার আমরা ইনফেরিয়ার সারফেস থেকে বা ইনফেরিয়ার নিচ থেকে যদি দেখি, তখনই আমরা কেবলমাত্র এই অলফ্যাক্টরি লোব বা বাল্ব যাই দেখতে পাচ্ছি। আমরা যখন ওপর থেকে দেখছি আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারছিলাম না, দেখ ওপর থেকে দেখা যাচ্ছে না, কারণ ওরা ব্রেনের তলায় রয়েছে, মানে সেরিব্রাল হেমিস্ফিয়ারের তলায় রয়েছে।
তাই না? সো দে আর কমপ্লিটলি কভার্ড বাই, সুপিরিয়রলি কভার্ড বাই ব্রেন। গেল। এইবারে দেখ এদের কাজ কি, যদি এইখানে ছবিটা ভালো করে দেখিস, আমরা একটা দেখতে পাচ্ছি, ঠিক এই ছবিটা ভালো করে দেখ, ফলো দিস পিকচার। এইটা হচ্ছে আমাদের অলফ্যাক্টরি বাল্বটা। কোথায় রয়েছে? ঠিক আমাদের টেম্পোরাল বোনের ওপরে রয়েছে। এটা টেম্পোরাল বোন জানা এখন দরকার নেই, এটা টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের ঠিক প্লেটের উপরে, টিম্পানিক প্লেট যাকে বলা হয়, টিম্পানিক প্লেটের উপরে রয়েছে কিছু এরকম নার্ভ এখান থেকে এসছে, এখানটা অলফ্যাক্টরি এপিথেলিয়াম তৈরি করে। এটা কি আমাদের নাসাল সিস্টেম, তো নাকের Nasal cavity। তো নাসা গহ্বর আমাদের বাংলা যাতে বলে। তো আমরা নাক দিয়ে কোনো গন্ধ ঢুকলে সেটা বুঝতে পারি, স্মেল, তাই না? গন্ধ বুঝতে পারি। সেটা কি জন্য না? অলফ্যাক্টরি বাল্ব আর তারপর অলফ্যাক্টরি ট্র্যাক্ট, তাই তো? অলফ্যাক্টরি বাল্ব একদম নেটওয়ার্কটা খারাপ, না কি না হচ্ছে? জিও টিভিতে কি করে যে রাখবে 4G? দেখতে That is পাচ্ছি। the olfactory bulb. This one olfactory bulb, আর পরে আছে ট্র্যাক্ট। ট্র্যাক্ট কি? নার্ভ, নিউরন, সেটা সেন্সেশনটা নিয়ে যাচ্ছে ব্রেনে, ব্রেনের মানে সেরিব্রাল কর্টেক্সে নিয়ে যাচ্ছে। আর ওদের থেকে সেন্সেশন নেওয়ার জন্য এখানে কিছু প্লেক্সাস থাকে, সেই প্লেক্সাস গুলো কি আলটিমেটলি এখানে কি করে না, একটা এপিথেলিয়ামকে ওরা পিয়ার্স করে, মানে এপিথেলিয়ামকে পিয়ার্স করে রাখে, মানে এপিথেলিয়ামের মধ্যে প্লেক্সাস গুলো থাকে, নার্ভ এন্ডিং গুলো। যখন কোনো স্মেল, কোনো এয়ার ঢুকছে এখানে গন্ধযুক্ত, সেই কেমিক্যালস গুলো যেগুলো ইনভলভ থাকে এয়ারের মধ্যে, সেগুলো টাচ হলে সেই সেন্সেশন গুলো নিয়ে অলফ্যাক্টরি বাল্ব যায়, অলফ্যাক্টরি বাল্ব থেকে অলফ্যাক্টরি ট্র্যাক্টের মাধ্যমে ব্রেনে চলে যাবে। তাহলে আমরা গন্ধটা বুঝতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্সেশনের কাজ করে। তাহলে মেন ইম্পর্টেন্ট ফোর ব্রেনের একটা পার্ট হচ্ছে অলফ্যাক্টরি লোব। অলফ্যাক্টরি লোবের দুটো পার্ট থাকে, এটা ক্লাব লাইক স্ট্রাকচার। দুটো পার্ট থাকে, একটা অলফ্যাক্টরি বাল্ব, একটা অলফ্যাক্টরি ট্র্যাক্ট। অলফ্যাক্টরি ট্র্যাক্ট আর বাল্ব এগুলো ঠিক থাকে ওপরে, নাজাল চেম্বারের ঠিক ওপরে একটা বোনের উপরে থাকে, সেখান থেকে কিছু নার্ভ পিয়ার্স করে আসে বোনটাকে, দিয়ে নাজাল ক্যাভিটির মধ্যে একটা যে এপিথেলিয়াল থাকে, মানে টিস্যু থাকে, সেই টিস্যুগুলোকে ধরে মানে মানে বলতে অ্যাটাচ থাকে। এবারে যখন এয়ারটা ঢুকছে, আমরা স্পেস সাইড থেকে এই olfactory লোবগুলো দেখা যাবে না? সাইড থেকেও দেখা যাবে না, কারণ ব্রেনটা তো পুরো মানে কি বলে কনভেক্সিটিস করে কভার থাকে পুরো একদম। তুই দেখালে বুঝতে পারবি, Fold তুই type। দেখতে পারবি না, ফোল্ড মতন থাকে, তুই বুঝতে পারবি না ব্যাপারটাকে। বাইরের থেকে সাইড থেকেও দেখা মুশকিল আছে, উকি ঝুঁকি মেরে দেখতে হবে। নেক্সট হচ্ছে, তাহলে যদি অলফ্যাক্টরি লোব, আচ্ছা ফাংশনটা কি, যদি বলো অলফ্যাক্টরি লোবের ফাংশন কি? ফাংশন অফ অলফ্যাক্টরি লোব কি বলবো না? স্মেল, স্মেল স্যার ও এল না এ এল? ও ও এল, অল, ও এল এফ এস সি টি ও আর ওয়াই, অলফ্যাক্টরি লোব, স্মেল সেন্সেশন। ওকে, নেক্সট হচ্ছে সেরিব্রাম। নেক্সট পার্ট আসবে আমাদের, ইম্পর্টেন্ট পার্টগুলো আমরা দেখবো, উল্টো পাল্টা দেখবো না আমরা। সেরিব্রাম, সেরিব্রাম হচ্ছে এটা হচ্ছে লার্জেস্ট অ্যান্ড মোস্ট কমপ্লেক্স পার্ট, মানে সব থেকে কমপ্লেক্স পার্ট দেখতে পারবো এর মধ্যে আমরা। পুরো সেরিব্রাম হচ্ছে লার্জেস্ট পার্ট অফ ব্রেন, লার্জেস্ট পার্ট, সব থেকে বড় পার্ট। আমি জানি আমার হাতের লেখা একটু খারাপ, মানে কি করবো, স্বভাবে ডাক্তারদের স্বভাবই এরকম হয়ে যায়, মানে এত লিখতে লাগে, মানে আমি যেভাবে লিখি তাতে কিছু করার নেই। সুন্দর হাতের লেখা আমার আছে, কিন্তু তোদের করতে গেলে শেষ করতে পারবো না লেখা আর কি। তো লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন, সব থেকে কমপ্লেক্স মোস্ট পার্ট, সব থেকে জটিল পার্ট বলতে পারিস ব্রেনের, সেরিব্রাম। মোস্ট কমপ্লেক্স পার্ট অফ ব্রেন। ওকে, এটা দেখলাম একটু আগে যে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকছে, একটা রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে, এটা কি হয় না, দে আর কানেক্টেড, মানে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার কানেক্টেড থাকে কার দ্বারা? কর্পাস ক্যালোসাম দ্বারা কানেক্টেড থাকে। একটু আগেই Corpus বলে callosum। দিয়েছি আমি, কর্পাস ক্যালোসাম দ্বারা আগে লিখেও দিয়েছিলাম।
দেখে কর্পাস ক্যালোসাম মেড আপ অফ ট্র্যাক্ট, দে কানেক্ট টু সেরিব্রাল হেমিস্ফিয়ার। ইট কানেক্ট টু সেরিব্রাল হেমিস্ফিয়ার, দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে এটা জুড়ে রাখে এরা, কর্পাস ক্যালোসাম। ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার দিস নেম। ওকে, নেক্সট তুই দেখিস কর্পাস ক্যালোসামের পার্ট গুলো কি কি আছে, তখন দেখাই নেই বললাম পরে দেখাচ্ছি। কর্পাস ক্যালোসাম যেটা দেখলাম, আচ্ছা এখানে করবো না, নতুন পেজ নিয়ে একটা আমি লিখে দেখে স্যার ওইখানটা লিখে দেবেন, তারপরে ওটা লিখবেন। কোনটা কোনটা? সেরিব্রামটাকে করে দিন, তারপরে ওটা লিখবেন। হ্যাঁ, সেরিব্রামের ইজ পার্ট, বলে দিচ্ছি, আমার সব পয়েন্ট বাই পয়েন্ট করা থাকে তো। কর্পাস ক্যালোসাম দেখতে কেরম হয় এটা? আমাদের এটা অ্যাপ্রক্সিমেটলি এতটাও ব্যাকা হয় না, এরকম একটা স্ট্রাকচার দেখেছিলাম তখন আমরা। কর্পাস ক্যালোসাম ইয়েস স্যার। কয়েকটা পার্ট আছে, এটাকে বলা হয় ওর বডি বা সেন্ট্রাল পার্ট, বডি অর সেন্ট্রাল পার্ট। এই সামনের পার্টটাকে বলা হবে জেনু, একদম তারও একদম সামনের পার্টে যেটা কনভেক্সিটিস মতন, মানে একদম লোয়ার এন্ড থাকে, সেটাকে কি বলা হবে? জাস্ট নামগুলো মনে রাখবে, একটু ইম্পর্টেন্ট আছে। রস্ট্রাম। আর একদম এন্ড মোস্ট পোর্শনটাকে বলা হবে ফর্নিক্স। ফর্নিক্স অন্য জিনিস বাবু, স্প্লেনিয়াম। ফর্নিক্স অন্য জিনিস, ঠিক আছে? অনেক নার্ভ ফাইবার এখানে থাকে, সেই নার্ভ ফাইবার মানে টুগেদার করে ফর্নিক্স তৈরি হওয়ার অনেকগুলো আছে। তোর নামটা হচ্ছে কোরোয়েডিয়া আছে, টেলা কোরোয়েডিয়া, এন্ড অনেক নাম আছে, ঠিক আছে? তো ফর্নিক্স হচ্ছে ওরকম অনেক, এখানে এরকম একটা সিস্টেম থাকে যাদের ফর্নিক্স বলে। তোদের এসব পড়তে হবে না এখন, তোদের নেই, মাথা ঘামি লাভ নেই। খালি কর্পাস ক্যালোসামটা পার্টগুলো তোকে দেখিয়ে দিলাম। একটা হচ্ছে সেন্ট্রাল পার্ট বা বডি, একদম এটা হচ্ছে আমাদের মানে ব্রেনের সামনের দিকটা, অ্যান্টেরিয়র সাইড, মানে আমাদের মুখের দিকটা। আর এটা আমাদের মাথার পেছন দিকটা, পস্টেরিয়র সাইড, ঠিক আছে? তো আমরা আগের ছবিটার সঙ্গে যদি কানেক্ট করি, বুঝতে পারছি এটা আমাদের বডির অ্যান্টেরিয়র সাইড, মুখের দিক। এটা আমাদের পস্টেরিয়র সাইড, পেছন দিক, মাথার পেছন দিকটা, ঠিক আছে? তো কি কি নাম দেবো আমি? নামগুলো আসলে নামগুলো হবে, এটা হচ্ছে বডি, দূর দেখা যাচ্ছে না, তবুও দেখা যাচ্ছে না, কি কালার দিই? এটা হচ্ছে বডি, এখানটাকে বলা হবে জেনু, এখানটাকে বলা হবে রস্ট্রাম, এখানটাকে বলা হবে হচ্ছে আমাদের স্প্লেনিয়াম। তার তলাতে কি থাকবে আমাদের? ল্যাটারাল ভেন্ট্রিকল, তাই না? নাথিং টু, মানে আর বেশি দরকার নেই তোদের, জাস্ট এটুকুনি দেখ, নামগুলো জানলেই হবে, তোদের বেশি কিছু লাগবে না। এরপর আমরা চলে আসবো সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল এপি ওটা কি? কোনটা বলতো? ওই যে সাইডে অ্যান্টেরিয়র সাইড আর পস্টেরিয়র সাইড। অ্যান্টেরিয়র মানে আমাদের মুখের দিকটায়, মানে বডির সামনের দিকটা। পস্টেরিয়র সাইড মানে হচ্ছে বডির পেছন দিকটা। স্যার হ্যাঁ হ্যাঁ বল। স্যার বলছি ওই GENU ওটা কি কোনো মানে ফুল ফর্ম আছে নাকি ওই নামটাই ওটা? না না না, নামই জেনু। আমি অ্যাকচুয়ালি এই ধরনের মেডিকেল যখন টার্ম, অ্যানাটমিক্যাল টার্ম যখন লিখতে লাগে কোথাও, তার সঠিক নিয়ম হচ্ছে ক্যাপিটাল লেটার লেখা উচিত। দেখ সবকটা আমি জেনু, রস্ট্রাম, স্প্লেনিয়াম সব ক্যাপিটাল লিখেছি আমি। আচ্ছা এটা নামই এরকম। ওকে, সেরিব্রাল কর্টেক্স সব থেকে বোঝা যায় তাহলে প্রপার নামগুলো, অনেক ডিফিকাল্ট নাম আছে তো। তো সেরিব্রাল কর্টেক্স বলতে, কর্টেক্স কাকে বলে? ধর কোনো একটা কিছু সার্কুলার অর্গান, তার মেনলি মিডিল পার্টটাকে বলা হবে মেডুলা, আর বাইরের পার্টটাকে বলা হয় কর্টেক্স। এই কর্টেক্স আমরা বিভিন্ন জায়গায় দেখবো, যেমন অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, সেখানে দেখবো অ্যাড্রিনাল মেডুলা, অ্যাড্রিনাল কর্টেক্স।
আমার কিডনিতে দেখবো রেনাল মেডুলা, রেনাল কর্টেক্স। তো বাইরের পার্টটাকে সবসময় মেনলি আমাদের কর্টেক্স বলবো। তো সিমিলারলি আমাদের আউটার কাভারিং অফ দ্য সেরিব্রাম। কভারিং বলা যায় না, নো দিস ইজ নট কভারিং, আউটার পোর্শন। তেমনি আমাদের ফোরব্রেনে একটু আগে ছবিটা ভালো করে দেখ, এই ছবিটা একটু আগে বলছিলাম, এই ছবিটা এখানটা ফলো কর, ফাঁকা আছে একটু। আমি বলেছিলাম কি অনলি দিস পার্ট ইজ নট দ্য ফোরব্রেন বা দিস পার্ট অনলি নট দ্য সেরিব্রাম, এটা সেরিব্রাল কর্টেক্স। কিন্তু এইখানটা কি, এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। কার পার্ট? এটা তো ফোরব্রেনেরই পার্ট, সেরিব্রামেরই পার্ট এটা, কিন্তু তার আউটার পোর্শনটা আমরা বলছি সেরিব্রাল কর্টেক্স। তার ভেতর পার্টটা এমন নয় যে সেরিব্রামের পার্ট নয়, এটাও সেরিব্রামের পার্ট। ফর্নিক্স সবই সেরিব্রামের পার্ট আছে, ঠিক আছে, কিন্তু আউটার মোস্ট পোর্শন ইজ দ্য সেরিব্রাল কর্টেক্স and it is highly convoluted. It is highly convoluted. Convoluted মানে কি? একা বেকা তারা খুনিতে ছবিটা দেখলাম আমরা, পেঁচানো। মানে এরকম পেঁচানো, এই যে কনভলিউশন রয়েছে প্রচুর, এরকম প্রচুর রয়েছে। তো সেরিব্রাল কর্টেক্স, the outermost portion of the cerebrum, the outermost portion of cerebrum, okay, এটা কি দিয়ে তৈরি হয়? that made up of gray matter. It made up of গ্রে ম্যাটার। এটা গ্রে ম্যাটার দিয়ে তৈরি হয়। গ্রে ম্যাটার কি রে বলতে হবে কেউ? আইডিয়া আছে কারোর গ্রে ম্যাটার কি জিনিস? ইট ইজ মেড আপ অফ গ্রে ম্যাটার। স্পাইনাল কর্ডের ওই ভিতরের অংশটাকে গ্রে ম্যাটার, বাইরেরটাকে হোয়াইট ম্যাটার। নিউরন বা নিউরনের কি? নিউরোগ্লিয়া? না নিউরোগ্লিয়া তো অন্য সেল। দেখ বলছি, দু ধরনের ম্যাটার আমরা দেখতে পারবো নার্ভাস সিস্টেমে। ইউ ক্যান ফাইন্ড টু টাইপ অফ ম্যাটার। গ্রে ম্যাটারে তো মাইলিন নেই, নন মাইলিন। আসছি সেটা পরে। আমি গ্রে ম্যাটারে কখনো মাইলিন থাকার প্রশ্নই নেই। ম্যাটার দু ধরনের হয়, মানে পুরো নার্ভাস সিস্টেমকে আমাদের কি দিয়ে তৈরি হয়? আমাদের ব্রেন কি দিয়ে তৈরি হয়েছে? ব্রেন নিউরন দিয়ে তৈরি হয়েছে আলটিমেটলি। নিউরন ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট, তাই তো? এবার দেখ, কোথাও একটা জায়গা বলেছিলাম কি অ্যাসোসিয়েশন অফ নিউরনস থাকবে, যেখানটা আমরা গ্যাংলিয়া বলছিলাম বা নিউক্লিয়াই বলছিলাম। ভালো করে বোঝ দুটো, এই জায়গাটা কিন্তু খুব কঠিন। দেখ, আমি আগের দিন একটা ছবিতে দেখিয়েছিলাম, এই ছবিটা দেখার চেষ্টা করছি আর আমি এই ছবিটা দেখিয়েছিলাম কি অ্যাসোসিয়েশন অফ নিউক্লিয়াস ইন কেস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মানে নিউক্লিয়াস বলতে অ্যাসোসিয়েশন সেল বডি, একটা নিউরন তো এগুলো, নিউরনের এগুলো কি একটা, এগুলো হচ্ছে একটা সেল বডি, এটা হচ্ছে সেল বডি অফ নিউরন। তো এই যে অ্যাসোসিয়েশন অফ সেল বডি বা নিউরনের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেটাকে বলা হবে নিউক্লিয়াই ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর এই যে নিচে নার্ভ গুলো থাকবে, নার্ভ গুলো অ্যাসোসিয়েশনকে কি বলা হবে? ট্র্যাক্ট। নাও দ্য পয়েন্ট ইজ, যখন এই যে সেল বডির মধ্যে আমরা ভালো করে দেখেছি, আমরা একটু আগে একটা কোশ্চেনও করেছিলাম ভাইবা হওয়ার সময়, অনেককেই কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম যে যখন আমরা নিউরন দেখেছিলাম তখন বলছিলাম নিউরনের নিউরোপ্লাজম মানে সেল বডির যে সাইটোপ্লাজম রয়েছে বা ডেনড্রাইটস এর যে সাইটোপ্লাজমটা রয়েছে সেখানে আমরা নিজেলস গ্র্যানিউল দেখতে পারবো, সঙ্গে ওর মধ্যে নিউক্লিয়াস থাকে। কিন্তু আমরা এক্সোপ্লাজমের মধ্যে একজনের যে সাইটোপ্লাজমটা ছিল তার মধ্যে কিন্তু আমরা নিজেলস গ্র্যানিউল দেখতে পারবো না। তো এই যে সেল বডির কালেকশনটা, এটা কি হয় না একটা গ্রে কালার বা ধূসর কালার বর্ণের হয়ে যায়। কারণ কি? ডিউ টু প্রেজেন্স অফ ডিফারেন্ট গ্র্যানিউলস, নিউক্লিয়াস। একটা সেলের নিউক্লিয়াস সবকিছু থাকলে এক জায়গায় যদি সব মানে ভাব না, এই জায়গাটা তো কি লাগছে, একটু কালো লাগছে না, রেসপিরেটরি ডেন্স লাগছে না? এখানটা যদি আমি
আরো কিছু পরিমাণ আমি এগুলো অ্যাড করে দিই, কি মনে হবে এখানটা কালো মনে হবে না রেসপেক্টিভলি? এখানটা বেশি কালো লাগছে, এখানটা অতটা কালো লাগছে না বা লাগছে না তেমন কিছু। তো দিস পোর্শন ইজ মেড অফ গ্রে ম্যাটার, অর্থাৎ যেখানটা নিউক্লি প্রচুর থাকবে সেগুলো গ্রে ম্যাটার হয়ে যাবে, কারণ সেই জায়গাগুলো দেখতে কি হয় না মানে একটু ওদের ডিপ কালার হয়ে যায়, গ্রে টাইপের কালার হয়ে যায়। কিন্তু যেখান থেকে অ্যাকশন গুলো শুধু থাকবে সেখানটায় কালার ডিপ হবে না, কারণ কি তাদের মধ্যে মাইলিনেশন থাকবে। বলছি যেটা নন মাইলিনেটেড, যেটা বলছিলি নন মাইলিনেটেড নয়, মাইলিনেটেড হয় তারা, কিন্তু তাদের মাইলিনেশনটা তৈরি করে সোয়ান সেল নয়, এখানে মাইলিনেশন তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট। তাহলে গ্যাংলিয়াকে গ্রে ম্যাটার বলা যেত। গ্যাংলিয়া তো না পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে, এখানে তো গ্রে ম্যাটার হোয়াইট মানে নিউক্লিয়াই নিউক্লিয়াইকে আমরা যেখানে অনেক নিউক্লিয়াস থাকবে সেখানটা কি হবে, গ্রে ম্যাটার হবে। আরে বাবা নিউক্লিয়াই মানে কি, যেখান থেকে মেন ডিসিশন গুলো মেকিং হয়। ধর একটা পেন সেন্সেশন গেল, পেনটা কি পেন, কোত্থেকে হচ্ছে, কি হয়েছে, তার জন্য কি করা উচিত, সমস্ত গুলো মেনটেন হয় কোথায়, আমাদের সেরিব্রাল কর্টেক্সে। কোথায় গেল রে ছবিটা, আচ্ছা দাদা ছবিটা নিয়ে আসে আগের ছবি। সবই কন্ট্রোল হয় কোথায়, আমাদের সেরিব্রাল কর্টেক্সে মেনটেন হয়। তো সেরিব্রাল কর্টেক্স কি দিয়ে তৈরি হবে, প্রচুর নিউক্লিয়াই থাকবে। আমরা দেখবো একটু পরে বিভিন্ন এরিয়া থাকে ব্রেনের, মানে সেরিব্রাল কর্টেক্সের, সেরিব্রাল কর্টেক্সের বিভিন্ন এরিয়া থাকে, কোথাও মোটর এরিয়া, কোথাও সেন্সরি এরিয়া, কোথাও অ্যাসোসিয়েশন এরিয়া থাকে। কোনো যে মোটর সে কোনোদিন নির্দেশ দেয়, যে সেন্সারি সে কোনো কিছু সেন্স আসলো সেটাকে বুঝতে পারে। অ্যাসোসিয়েশন কি করে, মেনলি ওর কাজ হচ্ছে ইন্টারপ্রিট করা, মানে কিছু একটা ইনফরমেশন এসছে সেটা কি ভালো মন্দ কি ডিসাইড, সেটা ঠিক বোঝা, কিছু ডিসিশন নেওয়া। মোটর কি করে, পাঠিয়ে দেয়। তারপরে তার মানে কি এত ডিসিশন কোথায় হচ্ছে, নিউক্লিয়াইতেই হয়। নিউক্লিয়াই তো কোথায় থাকে, সবই তো এই আমাদের এই পোর্শনে থাকে, বিভিন্ন এরিয়া থাকে। সেগুলো কি, এই নিউক্লিয়াই গুলো কি দিয়ে তৈরি হয়েছে, নিউক্লিয়ার মানে কি অ্যাসোসিয়েশন অফ সেল বডি, সেল বডি গুলো যোগ যোগ করে করে তৈরি হয়েছে। তাহলে সেই জায়গায় গ্রে লাগবে না তো কি লাগবে, হোয়াইট লাগবে থরি। বুঝতে পারছিস গ্রে ম্যাটারটা কেন তৈরি হচ্ছে? প্রচুর পরিমাণে সেলের নিউক্লিয়াস জুড়ে থাকে, মানে সেলের মানে নার্ভ সেলের নিউরনের সাইটোপ্লাজমের সেল বডি যে থাকে সেখানে প্রচুর সেল বডি গুলো প্রচুর জুড়ে থাকে এখানটাতে। সেখানে অনেক কিছু সাবস্টেন্স রয়েছে, নিজেলস গ্র্যানুলস রয়েছে, বিভিন্ন রকম কেমিক্যাল সাবস্টেন্স থাকছে, নিউক্লিয়াস রয়েছে, মানে কি একটা ডিপ কালার তৈরি হয়। কার তুলনায় না, আমি যদি এর পরের পার্টটা দেখি, দূর ছবিগুলো কোথায় গায়, হ্যাঁ এই যে ফাঁকা অঞ্চল যেগুলো রয়েছে, দেখ তুই এখানে ছবিটা ডিফারেন্স করলে তুই বুঝতে পারবি। তুই এই জায়গাটা ভালো করে দেখ, কি এটা তো আমাদের কি বললাম, সরি এই জায়গাটা কর্পাস ক্যালোসাম। তো কর্পাস ক্যালোসাম কি দিয়ে তৈরি বললাম, ট্র্যাক্ট দিয়ে। ট্র্যাক্ট কি জিনিস, অ্যাকশনের যোগাযোগ, অ্যাকশনের অ্যাগ্রিগেশনটা ছিল। ওকে স্যার। ট্র্যাক্ট কি ছিল, অ্যাকশনের অ্যাগ্রিগেশন। ফলে এটা কি তৈরি করবে, হোয়াইট ম্যাটার তৈরি করবে। এটা হচ্ছে আমাদের হোয়াইট ম্যাটার, এটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটার। একটু ভালো করে এই আগে দেখতো, দেখাচ্ছিলাম। এই কালারটা তো তোর মনে হচ্ছে না, ওপরের পোর্শন থেকে এই পোর্শন একটু বেশি হোয়াইট, ওপরের এই সেরিব্রাল কর্টেক্সের থেকে। দিস ইজ বিকজ অফ প্রেজেন্স অফ মোর সেল বডিজ, সরি সেল বডিজ কেন বলছি, মোর অ্যাকশনস। কি বললাম বুঝতে পেরেছিস, প্রেজেন্স অফ মোর অ্যাকশনস, অনেক অ্যাকশনস এখানে রয়েছে। ওকে, সো আমাদের যে সেরিব্রাল কর্টেক্স দেখছি, দেখ এই জায়গা পুরোটা, এইসব জায়গাগুলো কি সবই গ্রে ম্যাটার। গ্রে ম্যাটার মানে সেরিব্রাল কর্টেক্স কি অ্যাকচুয়ালি গ্রে ম্যাটার। কেন গ্রে ম্যাটার, দেখতে গ্রে, ধূসর বর্ণ, ডিপ কালার থাকে। কেন ডিপ কালার বলছি, কারণ এখানে প্রচুর পরিমাণে কি রয়েছে, সেল বডির অ্যাসোসিয়েশন রয়েছে, অর্থাৎ নিউক্লিয়াই রয়েছে। কেন, আরে বাবা এই জায়গা তো প্রত্যেকটা তো কাজের জায়গা, কিছু না কিছু ফাংশন আছে এই জায়গাগুলো। তাহলে এই ফাংশন জায়গাগুলোর জন্য নিউক্লিয়াই আছে মানে সেগুলো ডেন্স হবে, অর্থাৎ সেগুলোকে গ্রে ম্যাটার বলা হবে।
ওকে, সো সেটাই বলছিলাম, দ্য আউটার মোস্ট পোর্শন অফ দ্য সেরিব্রাম ইজ কল্ড সেরিব্রাল কর্টেক্স। ইট ইজ মেড আপ অফ গ্রে ম্যাটার। আই হোপ বুঝতে পেরেছি গ্রে ম্যাটার কেন জিনিস। গ্রে ম্যাটার মানে হচ্ছে সেটা অ্যাসোসিয়েশন অফ নিউক্লিয়াই তুই বলতে পারিস। আর নিউক্লিয়াই মানে কি? অ্যাসোসিয়েশন অফ কি বল, সেল বডি body। অফ নিউরন। তাহলে গ্রে ম্যাটার মানে কি? গ্রে ম্যাটার মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ নিউক্লিয়াই। অ্যাসোসিয়েশন অফ নিউক্লিয়াই। আবার নিউক্লিয়াই কি দিয়ে তৈরি হয়? অ্যাসোসিয়েশন অফ সেল বডিজ অফ নিউরন। ঠিক আছে, এবার দেখ আমরা সেল এর মধ্যে দেখ এরকম কত খাঁজ দেখতে পাচ্ছি সেগুলো মানে কত ফোল্ড দেখতে পাচ্ছি। এই যে ফোল্ড গুলো, এই ফোল্ড গুলোকে কি বলা হয় বলতে পারবি? স্যার সালকাস। না, মনে রাখবি সালকাস কথার মানে হচ্ছে সবসময় একটা ভ্যালি লাইক ডিপ্রেশন। সালকাস মানে হচ্ছে ভ্যালি লাইক ডিপ্রেশন। দিস পোর্শন, ও বাবা এ তো দেখা যাচ্ছে না আবার। এই পোর্শনটা হচ্ছে আমাদের গাইডি বা গাইডাস। সিঙ্গুলার নাম্বারে গাইডাস আর প্লুরাল নাম্বারে গাইডি। স্যার জ না GYRUS। স্যার জাইরাস না না বলে। সেটা বলছি না, হ্যাঁ ওই বাংলায় জাইরাস বলে, সেটাই বলছি। বাংলা বইতে দেখে নিবি না কি আছে লেখাটা, আমি ঠিক ভুলে গেছি। জ না গ বলে বুঝতে পারছি না। স্যার বাংলাতে জ আর বর্গের জ বর্গের জ। আচ্ছা আচ্ছা। আর এই যে মাঝখানে যে ফাটল গুলো দেখা যাচ্ছে মানে ক্র্যাক গুলো, এই ক্র্যাক গুলোকে বলা হবে সালকাস। কারণটা কি এরকম কেন হলো? দেখ তোরা তো নিটের পরীক্ষা তো তোরা ডেফিনেশন লিখতে যাবি না, সংজ্ঞা লিখতে তো যাবি না। তোদেরকে জিজ্ঞাসা করে কনসেপ্টটা জানতে হবে, কনসেপ্টটা বোঝ। গাইডাস মানে হচ্ছে আচ্ছা তুই যখন সালকাস পড়বি, যারা বিডিএস পড়ে তারা খুব ভালো এই জিনিসগুলো মানে মানে ইজি হয়ে যাবে তো সালকাস ব্যাপারটা বোঝা। বিভিন্ন রকম সালকাস বুঝতে হবে, দাঁতের উপরে এরকম প্রচুর ইয়ে থাকে, এরকম ক্র্যাকস থাকে উপর থেকে নেমে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেছনের দিকে অক্লুসাল সারফেস বলা হয় এটাকে। ঠিক আছে, এটা অক্লুসাল সারফেস একদম দাঁতের ওপরটা একদম মাড়ির দিকে দাঁতগুলো এরকম দেখা যায়। এই যে দাগগুলো হয় এগুলোকে একটা সালকাস বলা হয়। বিভিন্ন ধরনের সালকাস আছে এখানে। ঠিক আছে, তো তো সালকাস মানে হচ্ছে এরককম ডিপ্রেশন, ভ্যালি লাইক ডিপ্রেশন। একটা ভ্যালি কিরকম হয়, সরি এরকম হয়, এই ভ্যালি লাইক ডিপ্রেশনটাকে বলা হবে সালকাস। আর এরকম বাল্জটাকে হবে, একটা ফোলাকে বলা হবে গাইডাস। কেন এরকম থাকে? কারণ দেখ আমরা সবসময় জানি যেখানে এরকম ফোল্ডিংস তৈরি হয় তার একটাই কারণ থাকে, সারফেস এরিয়া বাড়ানো, ইনক্রিজ করা। হ্যাঁ কি না? একটা টিউবকে আমি স্ট্রেট ভাবে রাখলাম আর একটাকে আমি এরকম ফোল্ডেড হিসাবে রাখলাম, কোনটা সারফেস এরিয়া বেশি রে? ফোল্ডেড অবস্থা সারফেস এরিয়া বেশি। ওকে, তো ম্যাথমেটিক্যালি ভাব, এটা তো ম্যাথিক জিনিস। আচ্ছা তোকে আমি একটা সিম্পল জিনিস বলছি, ধর আমাদের ইন্টেস্টাইন, আমাদের স্মল ইন্টেস্টাইন মানে ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম যে পার্টটা রয়েছে সেটা যদি এরকম একটা স্ট্রেট পাইপ হতো, আমাদের অ্যাকচুয়ালি আছে কিরকম এরকম তো সব। হ্যাঁ কেন এরকম মানে কেন এরকম স্ট্রেট হলো না পাইপটা? কি অসুবিধা? আমাদের ইসোফেগাস যেরকম একদম গলার থেকে পুরো স্টোমাক অব্দি নেমে গেছে স্ট্রেট, কারণ ইসোফেগাসে কোনো ডাইজেশনের কোনো গল্পই নেই। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়বো না দেখবো ইসোফেগাসে ডাইজেশন হয় না, কিছু কোনো গ্ল্যান্ড ফ্ল্যান্ড কিছু নেই, ডাইজেশন হয় না। ফলে খাবার ওখানে বেশিক্ষণ থেকে লাভ কি? সরসর করে নেমে যাও ভাই, স্টোমাকে চলে যাও, তাতে স্টোমাকে যাও, তোমার কোনো কাজ আছে। কিন্তু আমাদের এখানে অ্যাবজর্পশনের প্রয়োজন রয়েছে ইন্টেস্টাইনে। ফলে যদি কোনো একটা ফুড পার্টিকেল এখানে
যদি এরকম স্ট্রেট পাইপটা হতো তাহলে কি হতো বলতো, ঝাটাকসে বেরিয়ে যেত, অ্যাবজর্পশনের জায়গায় পেতো না, সময় পেতো না। কিন্তু এইভাবে সেম টিউবটাকে যদি আমি এরকম পেঁচিয়ে রাখি, এখানে এসে ধাক্কা খাবে, আবার ঘুরবে, আবার এখানে ধাক্কা খাবে, এই যে ফলে কি হচ্ছে না, যেতে মুভমেন্ট করতে সময় বেশি লাগছে না, এখান থেকে এখানে হ্যাঁ। যেতে সময় বেশি লাগবে। হুম। ফলে কি যত বেশি ধাক্কা খাবে, দেওয়ালের সঙ্গে যত বেশি ধাক্কা খাবে তত কি হবে, ওর অ্যাবজর্পশন বেটার হবে। সেটাই তো টার্গেট, বেশি যত বেশি অ্যাবজর্পশন পসিবল হয় আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রে, সেই ধাক্কা খেলে তাড়াতাড়ি ভাঙে। না, ভাঙার কাজটা হয় আমাদের স্টমাক অব্দি, স্টমাকের পরে কোনো ভাঙার কাজ থাকে না। আমাদের ভাঙাচোরার কাজ স্টমাক অব্দি, তারপরে সাধারণত থাকে না। স্টমাকেই লাস্ট মেনলি ভাঙা হয় খাবার। দেখবো ডাইজেস্টিভ সিস্টেমে এগুলো আবার সে আরেক মজার জিনিস, সে মজার মজার চ্যাপ্টার, প্রত্যেকটা ফিজিওলজি চ্যাপ্টার তোরা বুঝতে পারবি, বহুত ইন্টারেস্টিং। তো এইভাবে কেন করা হয় না, যাতে যত বেশি ধাক্কা লাগবে তত বেশি অ্যাবজর্পশন হবে। তার ফলে কি আলটিমেটলি সারফেস এরিয়া বাড়লো না, ওকে পুরো এরিয়াটাকে টাচ করে 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 যাচ্ছে। আরে তোদের কনসেপ্ট তো ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, ফিজিক্সের কনসেপ্ট, আমি কি করে বোঝাবো এরপরে, এর থেকে বেটার কি বোঝাবো আমি? তো ব্রেনও এরকম ভাবে এত কনভলিউটেড থাকে, এই জিনিসগুলো এত প্যাঁচানো থাকে সারফেস এরিয়া ইনক্রিজ করার জন্য। মানে একটা জিনিস তোকে বোঝার চেষ্টা করছি, দেখ যদি পারিস, এটা এর থেকে সহজভাবে পসিবল নয়। মনে কর একটা ঘর আছে তোর কাছে, তোকে কেউ বললো এই ঘরে তোকে 50 জনকে দাঁড় করাতে হবে। তুই যদি লাইন দিয়ে দিয়ে দাঁড় করিয়ে দিস পর পর করে, পসিবল নয়। কিন্তু যদি আমরা লাইনটাকে বেঁকিয়ে রাখি তখন পসিবল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বুঝেছি। হুম। কারণ কি, সেখানে পেঁচি থাকার জন্য সেখানে অনেক বেশি মানুষ ধরে গেল একটা ছোট্ট জায়গার মধ্যে। হ্যাঁ স্যার, এবার ব্রেনের ক্ষেত্রে বুঝেছি। ঠিক ওরকমই। এটা কেন এত বেঁকানো পেঁচানো থাকে, এত কনভলিউটেড কেন থাকে, তার একটাই রিজন, এখানে প্রচুর নিউক্লিয়াই থাকে, প্রচুর কাজ করতে লাগে, তো ফাংশন প্রচুর, তো এর প্রত্যেকটা নিউক্লিয়াই প্রচুর বেশি এখানে, যেগুলো বলছিলাম অ্যাসোসিয়েশন অফ সেল বডিজ অফ নিউরন। তার মানে কি প্রচুর, মানে নিউক্লিয়াই আছে মানে কি প্রচুর নিউরন আছে। প্রচুর নিউরনকে যদি এরকম যদি কনভলিউটেড না হয়, যদি একটা স্টেট জায়গা দিতে পারতো মত নিউরনকে। তাই জন্য এই কনভলিউশনস গুলো তৈরি হয়েছে। তো যাতে যত বেশি কনভলিউশনস তত বেশি আমি জায়গা দিতে পারবো নিউরনকে, তত বেশি নিউরন একটা ছোট জায়গার মধ্যে কনজেস্টেড হয়ে থাকবে। মিলিয়ন্স অফ নিউরনস রয়েছে সেখানে। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। প্রত্যেকের বোঝা গেছে তো কেন এই জায়গাটা এত কনভলিউটেড হয়েছে আমাদের ব্রেনের পার্ট। তো অ্যাসোসিয়েশন অফ সেল বডিজ দেখলাম। আচ্ছা, তো এরপর দেখবো the cerebral cortex is greatly folded. The cerebral cortex is highly folded, but greatly highly লিখেছি, highly folded to accommodate such large number of neurons. Such large number of neurons present in So the cerebral cortex is highly folded. to accommodate, দা হবে না, এটা to accommodate হবে, to accommodate such large number of neuron present in brain. ঠিক আছে, তোরা কি মনে রাখবি, এরকম উঁচু জায়গা মানে সেটাকে বলা হবে গাইরি বা গাইরাস, আর ডিপশন মানে সেটা তৈরি হবে সালকাস। সালকাস। ওকে, চলো নেক্সট। এবারে যে দেখে নিলাম উপরে পার্টটা গ্রে টাইপের হলো, তাই না? এই যে ছবিটা দেখছি আমরা, উপরটা গ্রে হচ্ছে, পুরো গ্রে লাগছে, বা আগের ছবিটা যদি দেখি আমরা গ্রে লাগছে, কিন্তু তার নিচের পার্ট গুলোকে হোয়াইট লাগছে। কেন হোয়াইট ম্যাটার কেন হচ্ছে, মানে beneath the gray matter there are present of million of nerve fiber that forming the white matter.
অর্থাৎ গ্রে ম্যাটার নিচে তৈরি হবে হোয়াইট ম্যাটার। কেন? সেখানে নিউরনের গ্যাংলিয়া থাকছে না, ট্র্যাক্ট থাকছে। নিউরনের গ্যাংলিয়া থাকছে না, বা গ্যাংলিয়া কথা ভুল বললাম, নিউক্লিয়াই থাকছে না। গ্যাংলিয়া তো পেরিফেরাল, আমি তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়ছি, ব্রেন পড়ছি, এখানে গ্যাংলিয়া কেন হবে? এখানে নিউক্লিয়াই হবে। সেরেব্রাল কর্টেক্সের নিচে যাই আসবে সবই কি আসবে? এগুলো নার্ভ ফাইবার থাকবে, ট্র্যাক্ট থাকবে। ট্র্যাক্ট কি হয় না, মেনলি এরা অলিগোডেন্ড্রোসাইট দ্বারা মাইলিন শেড তৈরি করে থাকে। ফ্যাটি সাবস্টেন্স, তো ফ্যাট মানে কি হয়, হোয়াইটিশ কালার হয়, ওই জন্য সাদা লাগে এগুলোকে। ভালো করে এই জায়গাটা বোঝ। এই জায়গা, এই যে নিউরন আমি ড্র করেছি এখানে, এগুলো কি সব তো অ্যাকশন, তো অ্যাকশন পার্ট। তো অ্যাকশনের মধ্যে কি থাকে বাবা বল? প্রচুর পরিমাণে মাইলিন শেড থাকবে। কে তৈরি করবে মাইলিন শেড গুলো? অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট কি? একটা নিউরোগ্লিয়াল সেল। কি কি টাইপের নিউরোগ্লিয়া ছিল মনে আছে? অ্যাস্ট্রোসাইট, এপেন্ডাইমাল সেলস, নিউরোগ্লিয়া অ্যান্ড মাইক্রোগ্লিয়া। কি সব বলছি আমি? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, এপেন্ডাইমা আর হচ্ছে মাইক্রোসাইট। তাদের মধ্যে অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে বলেছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে নার্ভ ওই অ্যাকশন গুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করে কি মাইলিন শেড তৈরি করে। এবার আলটিমেটলি যেগুলো সবই ফ্যাটি সাবস্টেন্স, লিপিড দিয়ে তৈরি। তো লিপিড দিয়ে সেল তৈরি করে কি এগুলো হোয়াইট লাগবে? লিপিডের কোনো কিছু লেয়ারই হোয়াইট লাগবে। যদি তোর সাপোজ দা তোর বডিতে বাইল কমে গেল, তো ধর তোর অবস্ট্রাকটিভ জন্ডিস হয়েছে, তুই সকালবেলা বাথরুমে যাবি, পটি করতে যাবি, পটি দেখবি সব সাদা হচ্ছে তোর, কারণ তুই ফ্যাট খাচ্ছিস, সেই ফ্যাট গুলো ডাইজেশন হচ্ছে না, সব এক্সক্রিট হয়ে যাচ্ছে ল্যাট্রিনের মাধ্যমে। ওটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পার্ট, ঠিক আছে? অবস্ট্রাকটিভ জন্ডিস কি নার্ভাস সিস্টেমে আছে? না 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 না, ওটা একদম ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। আমি কথা বলছি, কেন কি ফ্যাটি হোয়াইট হয়। স্যার জন্ডিসের কি বিভিন্ন টাইপ হয় নাকি? হ্যাঁ, স্যার হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ এরকম তো হয়। হেপাটাইটিস একটা আলাদা ডিজিজ। কারণ আমার ঠাকুরদার হয়েছিল, মানে মারা গেছেন। হেপাটাইটিস বি মেইনলি এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে? যাই হোক, ওসব পরের চ্যাপ্টার, ওসব পরে। এখন তো অত এইটাই বোঝ আগে বাবা, মাথা ঘেটে ফেলে তোদের এই জিনিসটাই। তো অ্যাকশন তৈরি হবে, সেগুলো কি দিয়ে থাকবে? হোয়াইটিশ কালার হবে। এবং হোয়াইটিশ কালার কেন হচ্ছে না? মাইলিন শেড ঘিরে থাকছে বলে ওদেরকে। মাইলিন শেড কে তৈরি করছে? অলিগোডেন্ড্রোসাইট। এত তো জলের মতন কোশ্চেন একদম। তো এই হচ্ছে আমাদের পুরো সিস্টেমটা সেরিব্রাল কর্টেক্সের। তুই যদি নিজে না পড়িস আর হবে না, এই তুই আর বুঝতে পারবি না পরে। এবার দেখ, সেরিব্রাল হেমিস্ফিয়ারের অনেক লোব স্টোব আছে, আমি এগুলো বলে দিচ্ছি। ইফ ইউ থিঙ্ক তুই পারবি মনে রাখতে, ইউ ক্যান ডু ইট। ইফ ইউ থিঙ্ক দ্যাট না আমার পক্ষে হচ্ছে না, দেন ইউ ক্যান ফরগেট ইট। তবে কিছু জায়গা তোকে মনে রাখতে হবে, সেগুলো মাস্ট বলে দেবো তোকে আমি। লোবস অফ সেরিব্রাম। দেখ, আমার ভিডিও তোকে বারবার দেখতে আমি বলে রাখছি, এই চ্যাপ্টার তুই ভুলে যাবি, ঠিক আছে? কিন্তু তোদের আমি ভিডিও দেখছিস তো, কারা কারা দেখছিস, কতটা পরিমাণ দেখছিস আমি বুঝতে পারি। আমি স্যার বল। বলছি শুধু এই চ্যাপ্টার না, তুমি সব কটা ভিডিওর লিংক একটু আবার একটু গ্রুপে দেবে, মানে তুমি হাইড করে বারবার দেবে। চাস কেন বলতো? আমি বুঝি না, তুই কি হোয়াটসঅ্যাপটা ডিলিট করে দিস? না না, অ্যাকচুয়ালি মানে আমার মানে কি বলবো, মানে মানে হারিয়ে যায় ব্যাপার, মানে ওই গ্রুপগুলো হঠাৎ ডিলিট হয়ে যায়, সেলফ ডিস্ট্রাকটিভ হয়ে যায়। তুই ওটা অন করে রেখেছিস তাই? হ্যাঁ হ্যাঁ, ওটা অফ করতে পারছি না। নলে আসলে সেগুলো কি ইনফরমেশনগুলোকে সেভ করে রাখবি কোথাও, নিজে বানিয়ে রাখবি আলাদা করে, লিংক একটা কোথাও লিখে রাখবি বা সেভ করে রাখবি অন্য কোথাও। আচ্ছা, কারণ আমার পক্ষে সত্যি আমার তো এই ক্লাসটা তোমার একটা ক্লাস নয়, আমার এরকম আরো 4-5টা ক্লাস রয়েছে, সবার কিছু মনে রাখা সম্ভব নাকি আমার পক্ষে? তোর মানে এখানে যে বন্ধুরা রয়েছে তারা তো, তাদেরকে বলবি, তারা তোকে হেল্প করে দেবে। আমার কাজের পরিমাণ দেখলে না তোরা ভাববি এই লোকটা বেঁচে রয়েছে কি করে। সকাল যখনই ঘুম থেকে ওঠে আমি
তারপরে 18 থেকে 19 ঘন্টা আমি খাটি, 6 ঘন্টা ঘুমাই আমি সারাদিন। আমাদের ব্রেনের 4টে পার্ট রয়েছে, 4টে লোব রয়েছে সেরিব্রাল কর্টেক্সটাকে। কিরম কিরম ভাবে ডিভাইড হয়েছে, ধর এটা সেরিব্রাল কর্টেক্স তো আমাদের, এরকম একটা পার্ট দেখলাম তো আমরা মোটামুটি একটা, এরকম একটা দেখলাম, এটা ফ্রন্টাল পার্ট ছিল, মানে অ্যান্টেরিয়ার পার্ট ছিল আমাদের বডির সামনের দিকটা, এটা আমাদের পস্টেরিয়ার পার্ট ছিল। এর নিচে কি আছে আমাদের, কর্পাস ক্যালোসাম, উপরটা সেরিব্রাল কর্টেক্স, নিচেটা কর্পাস ক্যালোসাম। এর মধ্যে অনেক ফোল্ডিং ছিল কর্পাস ক্যালোসামের মধ্যে, ফোল্ডিং গুলো দেখছি না, কিন্তু এর মধ্যে কিছু কিছু ফিশার্স রয়েছে, কিছু কিছু ফিশার রয়েছে, ফিশার মানেও কিন্তু একটা সালকাসের মতনই, ঠিক আছে, কিন্তু এগুলো পুরোপুরি যেমন সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে ভাগ করে দিয়েছিল দুটো ভাগে, এই যে ফিশারটা বলছে মাঝখান থেকে, কি বলছে লংগিটিউডিনাল ফিশার, ঠিক আছে, এই যে লেয়ারটা পুরো দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ারকে মাঝখান থেকে কেউ কেটে দিয়েছে, এটা লংগিটিউডিনাল ফিশার। তেমনি আরো অনেক রকম ফিশার রয়েছে ব্রেনের মধ্যে, যারা কিনা পুরো সেরিব্রাল হেমিস্ফিয়ারটাকে বা সেরিব্রাল কর্টেক্সটাকে তুই বলতে পারিস অনেকগুলো লোবে ভাগ করে দিয়েছে। কি কি মনে রাখতে হবে না তোদের এইসব কিছু, একটা হচ্ছে এরকম সেন্ট্রাল ফিশার থাকে যেটা কিনা ভাগ করে দিয়েছে ফ্রন্টাল লোব আর প্যারাইটাল লোব। এই সামনের পার্টটা হচ্ছে ফ্রন্টাল, পেছনের পার্টটা হচ্ছে আমাদের প্যারাইটাল। ওকে, আরেকটা লোব কি আছে, আরেকটা হচ্ছে আমাদের ল্যাটারাল ফিশার। দাঁড়া বলছি, এরকম একটা ল্যাটারাল ফিশার থাকে, আমি ড্রয়িংটা ঠিক করে হচ্ছে না। ল্যাটারালটা কি করে, সামনের আমাদের এই ফ্রন্টাল আর টেম্পোরালের মধ্যে ডিভাইড করে দিচ্ছে। আরেকটা ফিশার থাকবে, তোদের এগুলো সত্যি বলছি দরকার নেই অতটা, একটা এরকম ফিশার থাকে যেটা আমাদের প্যারাইটাল টেম্পোরাল আর অক্সিপিটালের মধ্যে ডিভাইশন করছে। 3টে ফিশার থাকে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফিশার, এটা হচ্ছে আমাদের তোর ল্যাটারাল ফিশার, মনে রাখতে পারলেন না, মনে রাখার কোনো দরকার নেই। আর এটা হচ্ছে প্যারাইটো টেম্পোরাল ফিশার, প্যারাইটো টেম্পোরাল ফিশার, ঠিক আছে। তো এই এতগুলো লোবে ডিভাইড করা থাকে, সেখানে সেখানে আমরা বিভিন্ন রকম ফাংশনাল এরিয়া দেখবো। এই ফাংশনাল এরিয়াগুলো তোকে একটু মনে রাখতে হবে, বিকজ দে আর পার্ট অফ এনসিআরটি, এনসিআরটি দেওয়া রয়েছে ফাংশনাল এরিয়া অফ সেরিব্রাম। ঠিক আছে, 3টে জায়গা বুঝতে পারবি, দেখ কনসেপচুয়ালি মনে রাখবি, অত ভাবার কিছু দরকার নেই। 3টে এরিয়া, একটা হচ্ছে সেন্সরি এরিয়া, কাজ কি বল দেখি, সেন্স করে, মোটর এরিয়া কাজ কি, সেন্সটাকে মানে ইনফরমেশনটা পাঠায়, পৌঁছে দেয় আর কি। ইয়েস, কোনো সেন্স আসলো সেটা সেন্সরি এরিয়াতে ঢুকবে, সেটা কিছু একটা তৈরি করবে, সেটা তৈরি করবে কে, সেটা ইন্টারপ্রিটেশন করবে একটা এরিয়া, সেটাকে বলা হবে অ্যাসোসিয়েশন এরিয়া। কি এরিয়া, এটা বলা হবে অ্যাসোসিয়েশন এরিয়া। সেন্সর মোটরের মাঝখানে, ইয়েস, মানে এটা এটা কি করে, কিছু একটা ইনফরমেশন সেন্সরিতে আসলো, ওকে, সেটাকে ইন্টারপ্রিটেশন করবে, সেটা কি, সেটা আমার ক্ষতি ইন্টারপ্রিটেশন ভালো করবে, আমার মেমোরিতে মনে রাখতে হবে না রাখতে হবে না। এই যে তোকে গায়ে ছ্যাঁকা লাগলো, জীবনে বাচ্চা যখন, যে বাচ্চা কোনো ছ্যাঁকা খায়নি, ছ্যাঁকা খাওয়ার কি মানে জানে না, গরমে কোনো কিছু ছ্যাঁকা লাগলে যে সেন্সেশনটা হয় সেটা কিসে জানে না, তাই জন্য সে হাত দিয়ে দেয় গরম জিনিস, বোঝেই না, হাত দিল তারপরে সে বুঝে আরে কি জানি অস্বস্তি হচ্ছে, মানে বাপরে বাপ জ্বলছে, এটা তার ব্রেনে স্টোর হয়ে গেল। আচ্ছা, গরম কোনো জিনিস থাকলে তার হাত দিলে এরকম একটা ব্যথা হয়, এই যে সেটাকে নিয়ে একটা মানে কি বলবো না, ভেঙে চুরে দেখা,
মানে ধর ইন্টারপ্রিটেশন কথা মানে হচ্ছে, ধর তোকে কেউ একটা ইসিজি দেখেছিস, ইসিজি লোকে যখন কারোর কোনো শরীর খারাপ ইসিজি করে বুকের ব্যথা হলে বা হার্টের ডিজিজের ক্ষেত্রে, তোকে কেউ ধর কারোর তুই একটা পেশেন্ট দেখছিস, তো পেশেন্টের কাছে দেখলি বলে রাখতে হবে আমি কালকে ইসিজি করিয়েছি, আমার ইসিজি রিপোর্ট এটা। তুই ইসিজি দেখবি এরকম গাদা করছে, এরকম তুই গ্রাফ দেখতে পারবি। তেরিকা কি হচ্ছে এটা? ঠিক আছে, তুই বলবি এটা কি দেখাচ্ছে, বুঝতে পারছিস না, মানে তুই ইন্টারপ্রেট করতে পারছিস না। ইন্টারপ্রেট করা মানে কি, তোকে কিছু একটা, তোর কাছে কিছু দেওয়া হয়েছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, তোকে বিশ্লেষণ করতে জানতে হবে, বিশ্লেষণ করার ক্ষমতা, এটাকে বলা হবে ইন্টারপ্রিটেশন। সো এই যে কোনো একটা সেন্স আসছে সেন্সারি এরিয়াতে, সেটা কি ধরনের সেন্স সেটাকে বুঝতে পারা, বিশ্লেষণ করাটা হচ্ছে অ্যাসোসিয়েশন এরিয়ার কাজ। ও করে তারপরে ও কিছু একটা ডিসাইড করলো, সেটা ইনফরমেশনটা দেবে কার কাছে, মোটর কাছে। মোটর এবার কি করবে, সেটা পাঠিয়ে দেবে অন্যান্য বিভিন্ন সিস্টেমের কাছে। সেটা হতে পারে হাতে, নিজের হাতেরই মাসেলস গরম লাগলো, ছ্যাঁকা লেগেছে, হাতটা উঠে আসে, এই হাতটা যে তুলে নিতে হবে, ইনফরমেশনটা কে পাঠালো, মোটর এরিয়া থেকে এসছে। ক্লিয়ার? তো অ্যাসোসিয়েশন এরিয়ার ইট ইজ আ কমপ্লেক্স ফাংশন, বুঝতে পারছিস? ক্লিয়ার একদম তো? হ্যাঁ স্যার। Any doubt up to this? Yes, sir. Motor, sensory area, motor area, association area. ওকে, এরপরে মোটামুটি আমাদের আর বেশি কিছু তোদের সিলেবাসে নেই। এই স্যার উপরে আপনি টেম্পোরাল লোবটা দেখালেন। আরে বাবা, টেম্পোরাল লোব তো এটা দেখ, এখনো পর্যন্ত বুঝতে পারেনি ছেলেটা এটা। দাঁড়া দেখিয়ে দিচ্ছি কোনটা কি লোব। এটা ফ্রন্টাল লোব, দূর, ঠিক আছে। এটা প্যারাইটাল লোব, এই জায়গাটা টেম্পোরাল লোব, এই জায়গাটা অক্সিপিটাল লোব। বুঝছিস? ইয়েস স্যার। ওকে, এবার দেখ আমি একটু তাড়াতাড়ি যাবো, এবারে শেষ করতে হবে, এখনো অনেকটাই আছে আমাদের মোটামুটি। আজকে আমি ব্রেনটা শেষ করে দেবো, ব্রেনটা শেষ করলে এটা শেষ। এবার সেন্সার এরিয়া, ইয়ার ফিয়ার শুরু হবে। দেখছি ইয়ারটা নিয়ে কি, আজকে তো সম্ভব নয় কারণ এক্সামের জন্য টাইম চলে গেল অনেকটাই। এবার হচ্ছে থ্যালামাস। থ্যালামাস কোথায় দেখিয়েছিলাম ব্রেনের, আগে ছবিগুলো দেখলেই পরিষ্কার হবে। এই জায়গাটা থাকবে আমাদের থ্যালামাস। This portion is the thalamus. থার্ড ভেন্ট্রিকলের দু সাইডে। হ্যাঁ, থার্ড ভেন্ট্রিকলের দু সাইডে থাকবে। থ্যালামাস এমন একটা জায়গা না, মানে বুঝতেই পারছিস, ব্রেনের ওপর থেকে কোনো ইনফরমেশন আসতে গেলে ওকে এই জায়গা দিয়ে আসতে হবে, আবার নিচ থেকে কোনো ইনফরমেশন মানে সেরিব্রাল কর্টেক্সে যেতে গেলে ওর মধ্যে দিতে হবে। থ্যালামাসকে ওই জন্য বলা হয় রিলে সেন্টার। থ্যালামাস কি হচ্ছে, তুই যেখান থেকে তুই সেরিব্রাল কর্টেক্স থেকে নিচের দিকে নাম, তোকে থ্যালামাস দিয়ে যেতে হবে ইনফরমেশন। তুই নিচ থেকে ওপর দিয়ে কোনো ইনফরমেশন পাঠা সেরিব্রামে, থ্যালামাস দিয়ে যেতে হবে। অর্থাৎ থ্যালামাস হচ্ছে একটা রিলে সেন্টারের মতন কাজ করে, বুঝতে পারছিস? সো থ্যালামাস পুরোটাই সেরিব্রাম দ্বারা র্যাপ অ্যারাউন্ড থাকে, মানে মুড়ে থাকে, একদম দেখা যায় না বাইরের থেকে। একদম এই পয়েন্ট গুলো মনে রাখবি, কারণ কি এনসিইআরটি তে রয়েছে দেখলাম লেখা। তো ফালতু জলে নেমে কুমিরের সঙ্গে যুদ্ধ করে লাভ আছে? দরকার নেই, যেরকম বলছি সেরকম করতে হবে। তো সেরিব্রাম কমপ্লিটলি wrapped around thalamus. তোদেরকে এতটা ডিটেলসে কেন বললাম বলতো, জানি বইতে কিছু লেখা নেই, বাট তোদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়ে যায়, লোকেশন গুলো কি, কোথায় থাকে জিনিসগুলো। এটা ফাংশন কি এদের ফাংশনটা মেনলি হচ্ছে কোঅর্ডিনেটিং সেন্টার হিসেবে কাজ করে।
কোঅর্ডিনেটিং সেন্টার অর রিলে সেন্টার, এই নামটা দিয়ে আসে। কোঅর্ডিনেটিং সেন্টার অর রিলে সেন্টার between motor signal and sensory signal। মানে ও ব্রেনের থেকে যেটা নিচের দিকে নামছে, মানে একটু আগে যেটা দেখাচ্ছিলাম, যেটা সেরিব্রাল কর্টেক্স থেকে নিচের দিকে নামছে, সেটা কি মোটর সিগন্যাল কিছু পাঠাচ্ছে। আর যেটা ব্রেনের দিকে যাচ্ছে সেটা কি সেন্সারি সিগন্যাল। মানে যাই যাক না কেন, মানে একটা জাংশন মতন। মানে দেখবি যদি আমাদের ধর আমি দিল্লি যেতে পারি, আমি নর্থ বেঙ্গল যেতে পারি, আমি ধর রায়গঞ্জ যেতে পারি, নর্থ বেঙ্গল ধরে নিলাম, আমাকে কিন্তু সেই আলটিমেটলি যেতে হবে কোথায় দিয়ে, না বর্ধমান দিয়ে মোটামুটি যেতে হবে, তাই তো। বর্ধমানটাকে আমি ধরে নিতে পারি, হ্যাঁ বাইপাস রাস্তা মোস্ট প্রবলি একটা আছে, যেতে হয় না। তবু মোটামুটি মনে হয়, আমি ঠিক জানি এক্সাক্ট, আমি ওই ঠিক যাই না তো, যারা যা সুদীপটা বলতে পারবি। মোটামুটি বর্ধমানটা জাংশন, যেখান থেকে মোটামুটি সমস্ত জনকে মুভ করতে হবে, তুমি সেখান থেকে সব দিকে রাস্তা আছে। তুমি বর্ধমান থেকে তুমি কেউ তো আলিপুরদুয়ার যেতে চাইছে, তাহলে তাকে তার নর্থ এনজিবি যেতেই হবে, আর এনজিবি থেকে এসে আবার সেখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য যাচ্ছে, আবার তোর ওই কি বলে দিল্লি যাওয়ার জন্য ট্রেন ছাড়ে ওখান থেকে, সারা ভারতবর্ষের ট্রেন ওখান থেকে যাওয়া যায়। তো ওটা কি রিলে সেন্টারের মতন কাজ করছে, যাই ইনফরমেশন যাক ওখান দিয়ে যেতে হবে, আসতে হবে, তো ওর মধ্যে দিয়ে যেতেই হবে। আমি সাউথের ক্ষেত্রে সেটা বলতে পারবো বালিগঞ্জ স্টেশন বা পাকসাগা স্টেশন, সেটাই হয় যে যেই দিকে যাক, সে ডায়মন্ড হারবার যাক, ক্যানিং যাক, বজবজ যাক, ট্রেনটা ওইখান দিয়ে যেতে হবে বালিগঞ্জের উপর দিয়ে। তো বালিগঞ্জ হচ্ছে সেই রিলে সেন্টার মতন, থেলামাস সেই জায়গাটার মতন কাজ করে। ও যাই যাক না কেন, ইনফরমেশন আদান প্রদান করুক, ওকে ওর মধ্যে দিয়ে পাস করতে হবে। ঠিক তার নিচে কি থাকে বলতো, হাইপোথ্যালামাসের ঠিক নিচেই থাকবে আমাদের হাইপোথ্যালামাস। থ্যালামাস। থ্যালামাসের নিচে থাকবে হাইপোথ্যালামাস, দিস পোর্শন। হাইপোথ্যালামাস প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা। কোথায় গেল? ওকে, নতুন পেজ লাগবে। স্যার ওটা তো ওটার মধ্যে দিয়ে যায় রিলে সেন্টার, কিন্তু আসল কাজটা কি সেটা তো বুঝলাম। ওর কাজ হচ্ছে ওইটা রিলে করা, ওর মধ্যে কিছু নার্ভ ফাইবার থাকে, সেগুলো মুভ করা শুধু, ওর কাজই হচ্ছে ওটা। হাইপোথ্যালামাস, ঠিক আছে। ইট লাইজ এট দ্য বেস অফ দ্য থ্যালামাস, বুঝলে, একদম থ্যালামাসের বেসের নিচের দিকে ছিল। প্রেজেন্ট at the base of thalamus, okay, it function as a coordinating center, sorry কি বলছি আমি, কোঅর্ডিনেটিং সেন্টার কেন হবে এটা, মানে এর ফাংশন কি থ্যালামাস হাইপোথ্যালামাসের, বল দেখি একটা একটা করে বল। পিটুইটারিকে সিক্রেট করা, হোমিওস্ট্যাটিসে হেল্প করে, বডি টেম্পারেচার মেইনটেইন করতে। হাইপোথ্যালামাসে ওই হাঙ্গার এন্ড স্যাটাইটি সেন্টার থেকে, যেটা খিদে নিয়ন্ত্রণ করে। yes, so that is hypothalamus। থাকে এটা কি, that is our pituitary gland। এটাকে বলা হবে অ্যান্টেরিয়র পিটুইটারি, এটাকে বলা হবে আমাদের পস্টেরিয়র পিটুইটারি। এই জায়গাটাকে কি বলা হবে জানিস? ইনফান্ডিবুলাম। কল্ড, ইয়েস, ইনফান্ডিবুলাম। ল্যাগ করছে আমার, পেন সব ল্যাগ করছে আজকে, কি জানি কি প্রবলেম হচ্ছে। তো ফাংশন হাইপোথ্যালামাসের মেন অনেকগুলো ফাংশন আছে, কিছু কিছু ইম্পর্টেন্ট ফাংশন বলে দিই। কন্ট্রোল বডি টেম্পারেচার, আমাদের বডিতে ধর কোনো জীবাণু ঢুকলো, তখন আমাদের বডি আর্মি সিস্টেম, ইমিউনো সিস্টেম সেন্স করলো যে একটা বডিতে কিছু জীবাণু ঢুকেছে, ইনফরমেশন পাঠায় হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস এবারে বডি টেম্পারেচার ইনক্রিজ করে দেয়।
2 নম্বর কাজ হচ্ছে ওই জন্য দেখবি মাথায় বলে হয় চান করানোর জন্য, মাথায় জল খুব জল উঠে গেছে 104 ফার হয়ে গেছে, তখন বলছে যে মাথায় যত পরিমাণ পারো ঠান্ডা জল ঢালো, যাতে হাইপোথ্যালামাসটাকে শান্ত করা যায়। নেক্সট হচ্ছে আর্জ অফ থ্রাস্ট, মানে জল তেষ্টা পাওয়া। থার্স্ট মানে ঠিক লিখলেন তো, হতে পারে বাংলা মিডিয়ামের ছাত্র তো, বাংলা মানে মধ্যে ইংরেজি বুঝতে পারি না। ইউ আর হবে না। THIRST। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি কি থার্স্ট বলতে সেই ফোর্সের কথা লিখে দিচ্ছি এখানে আমি। ওফ, আরে এত এত নাম মনে রাখতে হয় না, তুই চিন্তা করতে পারবি না কোনটা যে কি মানে, মাঝে মধ্যে নিজেই ভুলে যাই আমি। আরেকটা কাজ সব থেকে ইম্পর্টেন্ট কাজ করে যেটা, এটা হচ্ছে হাইপোথ্যালামাস এই যে পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশনকে কন্ট্রোল করে। পস্টেরিয়র পিটুইটারি থেকে তো হরমোনই সিলেক্ট করে, যেগুলো সিক্রেট করে পস্টেরিয়র পিটুইটারি, সেটা সিক্রেশনই করা হচ্ছে, তৈরি হয় হাইপোথ্যালামাসে। আর অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশনকে কন্ট্রোল করে পুরোপুরি। সো স্যার হাইপোথ্যালামাসের ভিতরটা কি ফ্লুইড দ্বারা ফিল্ড থাকে? না, গ্ল্যান্ডস আছে ওখানে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস নিজে ওটা একটা। হাইপোথ্যালামাসের সিক্রেশন মানে তোকে হাইপোথ্যালামাসের অ্যানাটমি জানতে হবে, তার জন্য তোকে তুই পড়বি অ্যানাটমি, তোকে আমি তো আমার বইয়ের ছবি পাঠিয়ে দেবো, পড়িস, বুঝতে পারলে কিছু বলিস, তোকে ঠিক আছে। অ্যানাটমির ছবি পাঠিয়ে দেবো, তুই পড়িস। আচ্ছা, সো ইট কন্ট্রোল পেনটা স্ল্যাক করছে, দেখছিস কালার ফালার গুলো হচ্ছে, পেনটা সুইচটা অফ করতে হবে। It control the secretion of hypothalamus. Pituitary. পিটুইটারি। ওকে, এ কথা জানলেই হবে। দেন নেক্সট হচ্ছে লিম্বিক সিস্টেম। আমার নিজেরই আজকের আর মানে দম নেই যেন পড়াতে পড়াতে, যাই হোক যতটা হয় আমি যতটুকু আমার পক্ষে পসিবল করে দিচ্ছি। লিম্বিক সিস্টেম কিছু কি হয় না, মেনলি মনে রাখবি ওই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার রয়েছে, তার নিচে কিছু ওই যে ফর্নিক্স বলছিল, ওখানে অনেক দুটো সাবস্টেন্স থাকে। ঠিক আছে, আমি তোকে বলেছি লিম্বিক সিস্টেম তোদের আসলে কি দিয়ে আসবে, ওখানে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে হিপ্পোক্যাম্পাস প্লাস অ্যামিগডেলা। কিরকম, ধর আমাদের এরকম, এটা তো কর্পাস ক্যালোসাম ছিল, তার নিচে এটা কি হিপ্পোক্যাম্পাস, হিপ্পোপটেমাস বলে দিস না আবার, হ্যাঁ হিপ্পোক্যাম্পাস। এরকম কিছু ওই একই রকম জিনিস ট্র্যাক্ট দিয়ে তৈরি হওয়া জিনিস থাকে, একটাকে বলা হবে, নিচেরটাকে মেনলি বলা হয় অ্যামিগডেলা ব্লু কালারেরটাকে, ওর উপরটাকে বলা হবে হিপ্পোক্যাম্পাস। তো এইগুলো মিলে লিম্বিক সিস্টেম তৈরি করে। লিম্বিক সিস্টেমের কাজ সবার উপরের ওটা কি? কর্পাস ক্যালোসাম। তার নিচে ওটা থাকে নাকি? এটা কর্পাস ক্যালোসাম, এত নিচে ইম্পর্টেন্ট তো না এগুলো। ভেন্ট্রিকল থাকে। হ্যাঁ ভেন্ট্রিকেলের, আরে বাবা ভেন্ট্রিকেল তো ফাঁকা একটা জায়গা থ্যালামাসের মাঝখানে, কিন্তু থ্যালামাসের চারপাশে কি থাকে? তুই ভেন্ট্রিকেল যেটা 2D ডাইরেকশন হচ্ছে, 2D ডাইরেকশন ভাবলে হবে না, এটা 2D না, এটা 3D ডাইরেকশন ভাবতে, এটা আগের দিকে রয়েছে, অ্যান্টেরিয়র পজিশনে রয়েছে এটা আরো। ঠিক আছে, সরি অ্যান্টেরিয়র বলবো না, মেডিয়াল মানে বডির মাঝখানের দিক বরাবর থাকে। এত ওই জন্য বোঝার দরকারই নেই এত, কেন অ্যানাটমি না জানলে এই জায়গাটাকে বোঝানো নেক্সট ইম্পসিবল। দিয়েছে বইতে, তোদের শুধু জিজ্ঞেস করবে লিম্বিক সিস্টেম তৈরি হয় কি দিয়ে, হিপ্পোক্যাম্পাস অ্যামিগডেলা। এদের কাজ কি, এদের একা একা কাজ করতে পারে না, হিপ্পোক্যাম্পাস অ্যামিগডেলা আর হাইপোথ্যালামাস এই তিনটে একসঙ্গে মিলে মেনলি অনেক কিছু মানে ইমোশনাল ফ্যাক্টরস গুলোকে মেনটেন করে। ঠিক আছে, লিম্বিক সিস্টেম তৈরি হয় হিপ্পোক্যাম্পাস অ্যামিগডালা দিয়ে। ফাংশন যখন করে এরা, ফাংশন যখন এরা করে তখন কি হচ্ছে না,
হাইপোথ্যালামাস প্লাস লিম্বিক সিস্টেম, এই দুটো মিলে অনেকগুলো ইমোশনাল ফ্যাক্টরসকে কন্ট্রোল করে, লাইক ডিফারেন্ট টাইপ অফ সেক্সুয়াল বিহেভিয়ার্স। মানে একটা মানুষ যখন বড় হয়, অ্যাডাল্ট হয়, তখন সে অ্যাডাল্ট 18+ হতে শুরু করে, তখন তার বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল চেঞ্জেস আসে। মানে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার এজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার গুলো কি? তার গোনাডস বড় হবে, তার ফিমেল হলে ব্রেস্ট ইনক্রিজ করবে, ছেলেদের ক্ষেত্রে গলার ভয়েস চেঞ্জ হয়ে যাবে, মানে কর্কশ একটু যে ভারী ভয়েসটা সেটা হবে। তারপর তো মাস্কুলার বডি হবে, মেয়েদের ক্ষেত্রে সেটা হবে না। এই যে চেঞ্জেস গুলো, আর মেন্টালিটি কি হবে না, অ্যাট্রাকশন ফিল করবে অপোজিট সেক্সের প্রতি। এই যে সেক্সুয়াল বিহেভিয়ার গুলো, এগুলো মেনলি কন্ট্রোল হয় লিম্বিক সিস্টেম আর হাইপোথ্যালামাস দ্বারা। হাইপোথ্যালামাস মেনলি হরমোন সিনথেসিস করে, সেজন্যই বলা হচ্ছে গোনাডাল হরমোন যেগুলো। তো একা একা লিম্বিক সিস্টেম কোনো কাজ করতে পারে না। লিম্বিক সিস্টেম উইথ দ্য হেল্প অফ হাইপোথ্যালামাস, এই দুটো মিলে তৈরি করবে, মানে তৈরি হবে আমাদের এই সেক্সুয়াল ডিজায়ার গুলোকে, বিভিন্ন রকম সেক্সুয়াল বিহেভিয়ার গুলোকে মেনটেন করে। এসব বিভিন্ন রকম ইমোশনস লিখে দিচ্ছি, সেক্সুয়াল বিহেভিয়ার, ইমোশনাল ফ্যাক্টর, ইমোশনস মানে রাগ, ভয়, ঠিক আছে, অভিমান। আর এটা হচ্ছে কি, মোটিভেশন। যার মোটিভেশন নেই, তার মানে তার বুঝেছি লিম্বিক সিস্টেম খুব দুর্বল। নিজেকে মোটিভেট করার ক্ষমতা থাকতে হয় সবসময়। কেউ পৃথিবীতে কারোর ব্রেনের লিম্বিক সিস্টেমটা আরেকবার দেখাবেন, মানে ছবিতে দেখানো খুব মুশকিল। বুঝতে পেরেছিস সেটা তুই কি বলছিস, দেখানো খুব মুশকিল। এখানে একটু দেখায় না তোরম ভাবে, একটু দেখ এইখানে ছবিটা ভালো করে দেখ। আমি এখানে অ্যামিগডয়েড বলেছে, এইখানটা দেখ, অ্যামিগডয়েড বলেছে একটা, ঠিক আছে, অ্যামিগডয়েড বলেছে, এই জায়গাটা দেখ। দেখানো এখানে ছবিতে দেখানো খুব মুশকিল এটা অ্যাকচুয়ালি, কারণ এটা যখন ক্রস সেকশন করে দেওয়া হয় এরকম ভাবে, স্যাজাইটাল সেকশন বলা হয়। এখানে কি দেখিয়েছে, নেক্সট দিন ছবি বার করে রাখবো, ঠিক আছে। এখানে তো দেখাচ্ছে না কোথাও, দাঁড়া, এখানে কোথাও ছবি নেই। আমি নেক্সট দিন ছবি বার করে রাখবো এটার। আমি ছবিগুলো, এটা ছবিটা ডাউনলোড করা হয়নি, আমার করতে হবে। যদি নেই এখানে ছবি, মোস্ট প্রবাবলি নেই, থাকলে আমি দেখতে পারতাম। এইখানটা কিছুটা আছে, এখানটা আছে, আছে, দাঁড়া দেখাচ্ছি, আছে, আছে। তোরা যারা ফর্ম ফিল আপ করিস নি, ফর্মটা ফিল আপ করে দিস। এই ছবি দেখে মনে পড়লো আমার, তোদের ডেটা আমার কাছে না থাকলে হবে, বুঝবো কি করে আমি কে কোথায় র্যাঙ্ক করলি। দেখতে পাচ্ছিস কিছু কেন ভাবে রয়েছে এখানে, তবু ছবিটা কেন অদ্ভুত ভাবে রয়েছে। অ্যামিগডালাটাকে ফলো কর, অ্যামিগডালা হিপ্পোক্যাম্পাস কিভাবে রয়েছে দেখ, লিম্বিক সিস্টেম তৈরি করে। কমপ্লেক্স জিনিস একটু, এটা মানে একটু মিডিয়াল সাইডে থাকে বডি, মিডিয়াল সাইডে মানে সাইড বরাবর, যেদিকে সাইডের দিকে রয়েছে। অ্যাকচুয়ালি এটা 3D ডায়াগ্রাম হলে হতে ভালো হতো, বাট এটা তো পসিবল না এখানে দেখানো। দেখেছিস সায়ন? ইয়েস স্যার। ওকে, তো মোটামুটি আমাদের তৈরি হয়ে গেল লিম্বিক সিস্টেমের কাজ, বুঝে গেলাম আমরা সেক্সুয়াল বিহেভিয়ার, ইমোশনস এন্ড মোটিভেশনস। নেক্সট হচ্ছে আমাদের মিড ব্রেন। আমাদের মোটামুটি ফোর ব্রেনের পার্ট শেষ। মিড ব্রেন আমরা দেখে নিলাম, মিড ব্রেনের পজিশনটা খুব ভালো করে দেখে নিয়েছি আমরা। এখানে মিড ব্রেন তাহলে বলতো কোন জায়গাটা রয়েছে? দিস ইজ দ্য মিড ব্রেন না? ওটা পয়েন্টস এর উপরটা। হ্যাঁ, ভেরি গুড। পন্স, এটা দ্যাট ইজ দ্য পন্স।
উপরে কি আছে? থ্যালামাস। উপরে কি আছে? এখানটা থ্যালামাস আছে তো। থ্যালামাস এন্ড থ্যালামাস বা তুই হাইপোথ্যালামাসও বলতে পারিস। থ্যালামাস আর পন্সের মাঝখানে থাকে হচ্ছে আমাদের মিড ব্রেন। মিড ব্রেন। এই চ্যাপ্টারটাকে তোরা সামনের সপ্তাহের মধ্যে পুরো রেডি কর, ঘেটে। একটু আধটু তো হবে না, পুরো ঠিক করে রেডি কর চ্যাপ্টারটাকে। এমসিকিউ সলভ কর। প্রেজেন্ট বিটুইন, দ্যাট ইজ সাইন বিটুইন, এর মানে হচ্ছে বিটুইন। প্রেজেন্ট বিটুইন থ্যালামাস অর হাইপোথ্যালামাস, ইউ ক্যান অলসো সে, কারণ একই পাশাপাশি জিনিস একদম, ওই জন্য। থ্যালামাস এন্ড হাইপোথ্যালামাস এন্ড পন্স, এর মধ্যে একটা ডাক্ট দেখা যায়। কি ডাক্ট রে? ছবিটা ভালো করে দেখ। এই কোশ্চেনটা একবার এসেছিল, ওই জন্য বলছি। এনসিটি তো রয়েছে। কই গেল ছবিটা? এই যে মিড ব্রেন একটা ডাক্ট দেখা যায়। কি ডাক্ট? দেখ মিড ব্রেনের ঠিক পেছনেই দেখ একটা ডাক্ট দেখতে পাচ্ছি আমরা, ক্যানাল। তাই না? এই তো। এটা কি ফোর্থ ভেন্ট্রিকল তো আমাদের? ইয়েস স্যার। এত লেটে যাচ্ছে। এটা ফোর্থ ভেন্ট্রিকল। ডাক্টটা কি? সেরিব্রাল অ্যাকুইডাক্ট বা ইটার। ঠিক আছে, সো একটা ডাক্ট দেখা যায়। ডাক্টটা কথা মনে রাখবি। ছবিটা ভালো করে দেখলেই ছবিটার মধ্যে সবকিছু রয়েছে রে, কিচ্ছু লাগে না। তো ইট ইজ প্রেজেন্ট বিটুইন থ্যালামাস এন্ড হাইপোথ্যালামাস, দেয়ার ইজ এ ডাক্ট প্রেজেন্ট। ঠিক আছে, এবারে ডরসাল পজিশন দেখে, আচ্ছা ডাক্টটা লিখে দিই, সরি। A duct বা canal is present behind midbrain, is known as cerebral aqueduct. Cerebral aqueduct. ওকে, এবার যদি আমি এর ডরসাল সাইডটা দেখি, মানে বডির মানে পেছনের দিকটা, মানে মিড ব্রেনের ডরসাল সাইডটা, ডরসাল অর posterior side of midbrain, তখন কি দেখবো? মিডব্রেন এরকম দেখতে পাচ্ছিস? দিস ইজ দ্য থ্যালামাস। এটা হচ্ছে থ্যালামাস, এখানে একটা থ্যালামাস, দুটো থ্যালামাস দেখতে পাচ্ছি। দেখ থ্যালামাস দুটোর মাঝখানে দেখ একটা থার্ড ভেন্ট্রিকল দেখতে পাচ্ছি আমরা, মাঝখানটা তৈরি করছি থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকল নিচে কি থাকবে বল? এটা আমি পেছন দিক থেকে দেখছি, মাথা পেছন দিক থেকে দেখলে এরকম দেখায়। আর আমি ওই আগে যে ছবিগুলো দেখছি, এই ছবিগুলো সব বডির সাইড থেকে, কানের দিক থেকে দেখছি আমি, কানের দিক থেকে দেখছি আমি। বুঝতে পারছিস? ইয়েস স্যার। এইখানটা দেখ, এই যে দুটো বাল্জ মতন ওঠা দেখতে পাচ্ছিস কি এবারে? আমি বাল্জ গুলোর কথা বলছি, এটা তো বডির পেছন সাইড, ব্যাক সাইড অফ দ্য বডি। অর্থাৎ মিড ব্রেনের পেছনটা যদি আমি দেখি পেছন দিক থেকে, তখন সেখানে আমি এরকম দুটো বাল্জ দেখতে পাচ্ছি। বাল্জ গুলো কি? একটা হচ্ছে সুপিরিয়র কলিকুলাস, একটা হচ্ছে আমাদের ইনফেরিয়র কলিকুলাস। সুপিরিয়র কলিকুলাসের কাজ কি? সুপিরিয়র কলিকুলাসের কাজ হলো ভিশনের সঙ্গে রিলেটেড, ভিশন মানে চোখে দেখা। আর ইনফেরিয়র কলিকুলাসের কাজ হচ্ছে, দেখ সুপিরিয়র কলিকুলাস আর ইনফেরিয়র কলিকুলাস। সুপিরিয়র কলিকুলাসের কাজ হচ্ছে চোখের আই মানে ভিশনের সঙ্গে রিলেটেড, আর ইনফেরিয়র কলিকুলাস হচ্ছে হিয়ারিং বা অডিটরি সিস্টেমের সঙ্গে রিলেটেড, শোনা, কানে শোনার সঙ্গে রিলেটেড। তো ডরসাল অর posterior side of midbrain, একে বলা হবে there are
4 সোয়েলিং, 4টে সোয়েলিং দেখলাম এখানে। এটাকে কি বলা হবে? কর্পোরা কোয়াড্রিজেমিনা। কর্পোরা কোয়াড্রিজেমিনা, সেটা দুটো সোয়েলিং থাকবে, ওপরে দুটো সোয়েলিং থাকবে, নিচে দুটো সোয়েলিং থাকবে। ওপরের সোয়েলিং গুলোকে আমরা কি বলবো? সুপেরিয়র কলিকুলাস। নিচে গুলোকে বলবো ইনফেরিয়র কলিকিউলাস। এটা কিসের সঙ্গে রিলেটেড? দে আর রিলেটেড উইথ ভিশন, মানে চোখের দেখা, আর এটা হচ্ছে অডিটরি। স্যার 4 সোয়েলিং বলতে এই যে ফোলা ফোলা অঞ্চল, বালজি দেখলাম, তুই তো বেরিয়ে গেলি। এই যে 4টে ফোলা অঞ্চল দেখতে পাচ্ছি আমরা, 4টে ফোলা ফোলা অঞ্চল দেখতে পাচ্ছি। কি এইগুলো হচ্ছে দুটো নাম, সুপিরিয়র কলিকুলাস। ওপরগুলোকে সুপিরিয়র কলিকুলাস বলা হবে, নিচেগুলোকে ইনফেরিয়র কলিকুলাস বলা হবে। এটা ভিতরে কি থাকে? ভেতরে কি থাকে তোর জেনে কি লাভ? আরে আশ্চর্য তো, সবকিছু ভেতরে তো তোকে অ্যানাটমি পড়তে হবে। আগে তো তুই দেখ, মরফোলজিটা দেখ, কি দেখতে পাচ্ছিস এখানে, ভালো করে দেখ। এই দেখতে পাচ্ছিস ফোলা দুটো? ইয়েস স্যার। ওই দুটো ফোলা কি বলানো হচ্ছে? বডির ব্যাক সাইড, এটা পস্টেরিয়র সাইড, এটা অ্যান্টেরিয়র সাইড। ওকে, সুপিরিয়র কলিকুলাস, ইনফেরিয়র কলিকুলাস বুঝতে পেরেছি। সুপিরিয়র কলিকুলাস ইজ রিলেটেড উইথ দ্য ভিশন, ইনফেরিয়র কলিকুলাস ইজ রিলেটেড উইথ অডিটরি সিস্টেম, বা আমাদের হিয়ারিং এর সঙ্গে রিলেটেড। ওকে, স্যার এই কোয়াড্রিজেমিনা এটা কি? কর্পোরা কোয়াড্রিজেমিনা, কর্পোরা কোয়াড্রিজেমিনা, এই 4টে সোয়েলিং কে একসঙ্গে বলা হয়। এটা হচ্ছে মিড ব্রেন। মিড ব্রেন তো বলে ফেললাম, সরি সরি সরি, মাথা খারাপ হয়ে গেছে আমার। মিড ব্রেনের নিচের পার্টগুলো দেখলাম কি? হাইন্ড ব্রেন, সেরিবেলাম দেখলাম। সেখানে কি কি আছে? ছবিটার মধ্যে সব, একটা ছবির মধ্যে সব রয়েছে। দেখ, একটা রয়েছে আমাদের এখানে পন্স এক পাশে, আরেক পাশে রয়েছে আমাদের সেরিবেলাম, ঠিক আছে? আর কি রয়েছে? মেডুলা অবলঙ্গাটা। আমার মনে হয় আজকের আর এখানে না করানোই ভালো, মানে আমার নিজেরই আর পড়াতে ইচ্ছা, পড়াতে ভালো লাগছে না বেসিক্যালি। আমি শুধু তবু ছোট্ট করে বলে দিচ্ছি কোনটার কি কাজ। দেখ, মুড হয় না, একদিন মুড না থাকলে তখন এরকম প্রবলেমটা হয়। তোরা বলছেন ডিপ্রেশন, সেই ডিপ্রেশন কাইন্ড অফ। এই যে পার্টটা, দ্যাট ইজ সেরিবেলাম, ইট ইজ অলসো কল্ড মিনি ব্রেন। কেন মিনি ব্রেন বলা হয়? কারণ দেখ, এখানেও প্রচুর কনভলিউশন থাকে, মানে যেরকম দেখেছিলাম ওপরে গাইরাস সালকাস যেরকম দেখেছিলাম, এর মধ্যেও এরকম থাকে, এখানে ওরকম থাকে। আর এখানে সেরিব্রাল হেমিস্ফিয়ারের মতন এখানে প্রচুর নিউরন কনজেস্টেড ভাবে থাকে, প্রচুর নিউরন কনজেস্টেড উপায় থাকে। সো দিস ইজ দ্য সেরিবেলাম এন্ড ইট ইজ অলসো কল্ড মিনি ব্রেন। আচ্ছা, বলেই দিই, ফালতু আর ফেলে রেখে লাভ নেই। চলে গেল। ওকে, তো আমরা দেখবো হিন্ড ব্রেন। অ্যাকচুয়ালি আমার ট্যাবটা একটু অফ করে চালু করতে পারলে মনে হয় ভালো হতো, লেখাগুলো আটকে আটকে যাচ্ছে আমার। হিন্ড ব্রেন, হিন্ড ব্রেনের মধ্যে মেন দেখলাম মেটেনসেফালন, মাইলেনসেফালন, দরকার নেই ওসবগুলো, এখানে ব্রাঞ্চই পড়বি, খালি সেরিবেলাম। ইটস অলসো কল্ড স্মল ব্রেন বা মিনি ব্রেন, also called mini brain.
ওটাও দেখবি, যেমন আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার দুখানা হেমিস্ফিয়ার ছিল এরকম, দুটো হেমিস্ফিয়ার দেখেছিলাম, এর ক্ষেত্রেও সিমিলারলি এরও দুটো হেমিস্ফিয়ার থাকবে, মানে দুটো পার্ট থাকবে এরকম। এদের মাঝখানে যে কানেকশন থাকে বলতে হবে নাম কি? ভার্মিস। ইয়েস, ভেরি গুড। কে বলি? নাসরিন? হ্যাঁ স্যার। ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবি। এক্স লিখে দিয়েছি আমি, এস হবে নামটা, কি লিখছি না, এটা এস, ভার্মিস, ভেরি ইম্পর্টেন্ট। ওদের মধ্যে এরকম এরকম প্রচুর গাইডই দেখা যাবে, যেগুলো নাম একটু অন্য হয়, তো মনে রাখ এখানে আর অনেক কিছু জিনিস থাকে এখানে, যেমন আরবর ভাইটি, পার্কিনজি সেলস। হ্যাঁ স্যার, এগুলো আরবর syllabus- ভাইটি যেটা বললেন ওটা কি? কিছুই না, দেখ ছবিটা দেখলে বুঝতে পারবি। এটা কিরকম লাগছে বলতো? এটা ট্রিয়ের মতন সিস্টেম লাগছে না, গাছের মতন। দিস ট্রি-লাইক অ্যাপিয়ারেন্সটাকে আরবর ভাইটি বলা হয়। আচ্ছা। ওকে, সেরিবেলামের কাজ আছে কিছু, এটা মেনলি কাজ হচ্ছে কিছু, এরা বডির, সেরিবেলামের মেন কাজটা হচ্ছে বডির বিভিন্ন মাস্কুলার সিস্টেমের মধ্যে কোঅর্ডিনেশন করা। সেরিবেলামের মেন কাজ হচ্ছে বডির বিভিন্ন মাস্কুলার সিস্টেমের মধ্যে কোঅর্ডিনেশন করা। যারা মদ খায়, ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক করার পর তার টলে দেখবি রাস্তার ইধার চালামে উধার চালা, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো কেন ইধার চালামে উধার চালা ব্যাপারটা হয়, তার কারণটা হচ্ছে তার সেরিবেলামটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় ওই অ্যালকোহলের দ্বারা, ফলে মাস্কুলার অ্যাক্টিভিটি কন্ট্রোল থাকবে না কোনো। আর বডি ব্যালেন্স যদি না থাকে, মানে বডির ব্যালেন্সটাকে কন্ট্রোল করে, সেটাই যদি না থাকে কি হবে? ইধার চালামে উধার চালা হবে তখন। ঠিক আছে, আর একটা দেখবো পন্স, আমি জাস্ট বলে দিচ্ছি, এগুলো কার লিখছি না কিছু। পন্সের মেনলি কাজটা কি হবে? এই পন্সের মধ্যে মানে কি হয় না, কন্ট্রোল, এখান থেকে যে নার্ভ গুলো ওপরে যাবে সেগুলো সব পন্স হয়ে যায়। অ্যাকচুয়ালি এর থেকে তিন ধরনের নার্ভস বেরোয়, একটা উপরে যায়, একটা এখানে আসে, একটা নিচে যায়। ঠিক আছে, এই ডিটেলস গুলো তোদের এখন একদম লাগবে না। তো অ্যাকচুয়ালি ওইখানটা রিলে সেন্টারের মতন কাজ করে পন্স। আর কি হয় না, পন্সের মধ্যে কিছু টক্সিক, মানে টক্সিক সেন্টার থাকে, কিছু সেন্টার থাকে, যেমন নিউমোটক্সিক সেন্টার থাকে পন্সের মধ্যে। এটা আমরা পড়বো রেসপিরেটরি সিস্টেমে পড়ে নেবো। পন্সের মধ্যে নিউমোটক্সিক সেন্টার থাকে, সেগুলো কি করে না, রেসপিরেটরি রেটটাকে কন্ট্রোল করে। মেনলি আমাদের রেসপিরেটরি রিদম সেন্টার, মানে রেসপিরেশন যে আমরা করছি, ব্রিদিং করছি, সেটাকে কখন আসতে হবে, কখন জোরে হবে, কখন ফাস্ট হবে, এগুলো হবে কন্ট্রোল হয় আমাদের মেডুলা অবলঙ্গটাতে, রেসপিরেটরি সেন্টার আছে। আবার স্যার বললেন যে হ্যাঁ পন্সে বললেন যে কন্ট্রোলস দ্য রেসপিরেটরি রেট। বলতে দে, রেসপিরেটরি সেন্টারের মেইন কন্ট্রোল সেন্টার বা রেসপিরেটরি কন্ট্রোল সেন্টার আমাদের থাকে হচ্ছে মেডুলা অবলঙ্গটাতে, আবার সেইটাকে কন্ট্রোল করে পন্স। পন্সের মধ্যে নিউমোটক্সিক সেন্টার থাকে, সেই নিউমোটক্সিক সেন্টার বডিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হয়ে গেলে সেটাকে সেন্স করতে পারে যে বডিতে কার্বন ডাই অক্সাইড বেশি হয়ে গেছে। আরে কার্বন ডাই অক্সাইড বেশি হলে কি হবে? কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? H2CO3, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড বেশি হলে কি হবে? H+ বেশি, মানে H+ বেশি হয়ে যাবে না, অ্যাসিড তো H+ বেশি দেবে, ফলে বডির পিএইচ কি হবে না, কমে যাবে। এই যে পিএইচ চেঞ্জ, কার্বন ডাই অক্সাইড ইনক্রিজ করে যাওয়া, H+ বেড়ে যাওয়া, এই জিনিসগুলো সেন্স করতে পারে আমাদের এই পন্সে থাকা নিউমোটক্সিক সেন্টার। সে কি করে, নির্দেশ পাঠায় মেডুলা অবলঙ্গটাকে। মেডুলা অবলঙ্গটা তখন কি করছে না, ব্রিদিং বাড়িয়ে দেবে। তাহলে কি হলো, বডিতে কার্বন ডাই অক্সাইড যেই বাড়লো, কার্বন ডাই অক্সাইড বেশি হচ্ছে, তখন কি হচ্ছে, আমাদের ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইড যাবে, গিয়ে ব্লাডে জল রয়েছে, জল মানে H2O, H2O এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড রিঅ্যাকশন করে কি তৈরি করবে? H2O প্লাস CO2 রিঅ্যাক্ট করে কি করবে? H2CO3 তৈরি করবে। H2CO3 কি, কার্বনিক অ্যাসিড, অ্যাসিড মানে H+ থাকবে, H+ বাড়লো, কার্বন, যখন এই H+ এর পরিমাণ বেড়ে যাবে, বডির পিএইচ কমে যাবে, তখনই সেই সেন্স অফ কিছু, সেই সব চেঞ্জ গুলোর সেন্স করতে পারে পন্স। পন্স কি করে না, মেডুলা অবলঙ্গটাকে বলে তোমার রেসপিরেশন ইনক্রিজ করতে হবে, H+ বেড়ে গেছে বডিতে, তখন মেডুলা অবলঙ্গটা সেই রেসপিরেশনটাকে ইনক্রিজ করে দেয়, ব্রিদিং ইনক্রিজ করে দেয়।
ব্রিদিং রেট ইনক্রিজ করে দেয়। গেল। এছাড়া ধর আমাদের ভমিটিং সেন্টার, ঠিক আছে, কেউ ধর কোনো একটা কারণে তার বমি হচ্ছে, বমি পাচ্ছে, নশা ফিলিং হচ্ছে, গাগুল হচ্ছে, কেন হচ্ছে না, তার ভমিটিং সেন্টার অ্যাক্টিভেট হয়ে গেছে। কোথায় আছে? মিডল অবলঙ্গটাতে। মেনলি কাজ হচ্ছে এইসবগুলো কাজ করা, মিডল অবলঙ্গটার কাজ, রেসপিরেটরি সেন্টার, ভমিটিং সেন্টার, আরো অনেক কিছু এই মুহূর্তে আমার মাথায় আসছে না, বাট মানে একটু জ্যাম হয়ে গেছে পুরো। বিভিন্ন রিদম সেন্টার গুলো এখানে থাকে, আর সেগুলোকে হার্ট পার্শিয়ালি কন্ট্রোল। ইম্পালসেও তো সাহায্য করে। হ্যাঁ হ্যাঁ, হার্টে ওই মানে হার্টবিট যেটা বলে সেটাও তো সাহায্য করে। মেনলি করে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম ওখানে কাজ করে মেনলি, খানিকটা করে, মিডল অবলঙ্গটা খানিকটা করে, ঠিক আছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে এগুলো কাজ করে কিছুটা, যে দেখাবো পেরিফেরাল নার্ভাস সিস্টেম একটা অন্যদিন আলাদা করে ক্লাস করাবো, ওটা তোদের সিলেবাসে নেই, একদম এনসিইআরটি তো নেই, দেয়ও না, কিন্তু আমি করাবো, এটা একটু পরে করাবো, এখন দরকার নেই এটা। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ডিটেলস, মানে যে গ্যাংলিয়া থাকে, প্রি সাইনাপটিক মেমোরি, প্রি গ্যাংলিয়নিক নার্ভ, পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ, এগুলো দরকার নেই। আগে এটা খা ভালো করে, এটা খেয়ে ফেলে তারপরে এটাকে পুরো আগে সপ্তাহের মধ্যে আমার এই চ্যাপ্টারটা পুরো তৈরি করবি। আমি দরকার পড়লে আমি অন্য চ্যাপ্টার বাদ দিয়ে দেবো, শুধুমাত্র নার্ভাস সিস্টেমের উপরই পরীক্ষা নেবো, বাট পরীক্ষাটা দিবি ঠিক করে প্রত্যেককে। এটা হচ্ছে সিস্টেম। এইবারে এটা বলুন, ভুলে গেলাম, হ্যাঁ মনে পড়েছে, ব্রেন স্টেম। আমি বলে দিচ্ছি, ব্রেন স্টেম মানে কি, একটা দণ্ডের মতন। লুক অ্যাট দিস ফিগার, এই পুরো পার্টটা একটা ডান্ডার মতন লাগে না, এটা রড। স্যার বলেছিলেন ফার্স্টেই। আচ্ছা বলেছিলাম। সো দিস পোর্শন, মানে যদি কেউ বলে ব্রেন স্টেম তৈরি হয় কি দিয়ে, মিড ব্রেন প্লাস পন্স প্লাস মেডুলা অবলঙ্গটা প্লাস মেডুলা অবলঙ্গটা, এই তিনটেকে নিয়ে তৈরি হয় আমাদের ব্রেন স্টেম।